আলোর প্রকাশের সম্মানিত বন্ধুরা, দেশ বিদেশ থেকে আপনারা যে যখনই আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আলোর প্রকাশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন আমাদের সাথে আজ আছেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক অনিন্দ আরিফ। তার দীর্ঘদিনের ছাত্র রাজনীতি করার যে অভিজ্ঞতা, এবং তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। আমাদের সাথে আছেন সোহাগ অতনু, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মী, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। আমাদের সাথে যুক্ত আছেন আহ, দীপক শীল। আমাদের সাথে যুক্ত আছেন দীপক শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক। আমাদের সাথে যুক্ত আছেন দিলীপ রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক। আমরা আজকে একটি মোটামুটি বিষয় নির্বাচন করেছিলাম। সেই বিষয়টির উপরেই প্রথমত আমি আলোকপাত করবার জন্য আমি অনুরোধ করব সোহাগ অতনুকে বলবার জন্য। মিউটটা মিউটটা মিউট হয়ে আছে। দুঃখিত। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমার সামনে যে মানুষগুলো আছেন তারা তো আসলে আমার প্রাণের মানুষ, সেই অতীতকে মনে করিয়ে দিচ্ছে এবং সেই চেনা মুখ বলতে গেলে। তো আমি চাচ্ছি যে একটু ওরকম আলোচনা না করে একটু খোলামেলা আলোচনা করে, একেবারে নিজেদের মতো করে, যে একটা পরিবারই তো আমরা ছিলাম কোনো এক সময়, সেই জায়গা থেকেই। হ্যাঁ, তো আজকে যে আলোচনার বিষয়বস্তু, যে আপনারা নির্বাচন, আপনি যেটা বলছিলেন, নির্বাচন করা হয়েছে যেহেতু করোনাকালীন মুহূর্তটা চলছে, সেই মুহূর্তে এসে আমাদের শিক্ষার উপরে, যেহেতু আমাদের প্রগতিশীল তিনটে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তো শিক্ষা বিষয়ক আলোচনা এবং করোনা পরবর্তী অবস্থায় শিক্ষার অবস্থা নিয়ে আমরা কতটা আশান্বিত এবং নিরাশা পোষণ করি সেই বিষয়ে, যে স্কুল কলেজ বোধহয় 14 তারিখে খুলতে শুরু করবে। তো এখন যে বিষয়ে আপনি বিষয়টা নির্বাচন করেছেন, যে করোনাকালীন শিক্ষা ব্যবস্থা এবং স্কুল খোলা না খোলা, স্কুল খোলা না খোলার উপরে স্কুল লেখাপড়াটা আমার মনে হয় না যে খুব বেশি নির্ভর করছে এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার যে অবস্থা। এবং সেটা শুধু এই মুহূর্তেই নয়, স্বাধীনতার পর থেকেই। এটা তো ছাত্র রাজনীতি আপনারা যারা করেন তারা তো নিশ্চয়ই ভালো জানেন, আমার চেয়ে অনেক অনেক বেশি এই বিষয় নিয়ে গবেষণা করেন আপনারা, যে সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে বয়ে নিয়ে আসছে এই পর্যন্ত। সেই উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের যে এখন যে আরোপিত একটা অন্য ধর্মীয় একটা যেটা আপনার ধর্মীয় শিক্ষাটার সঙ্গে সাধারণ শিক্ষার যে সম্মিলনটা ঘটেছে, যে সাম্প্রদায়িক, সোজা সাপটা যদি বলা হয়, যে শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ, সিলেবাসের সাম্প্রদায়িকীকরণ এবং শিক্ষা থেকে বাঙালিত্ব এবং ইতিবাচক যে ব্যাপারগুলো, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে শিক্ষা থেকে, পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া, সবকিছু এটা ছোট ছোট বিষয়। তো এই বিষয়গুলো থেকে ক্রমে আমরা যে শিক্ষার যে অবনতি হচ্ছে, শিক্ষার বাণিজ্যিকীকরণ থেকে শুরু করে, মানে 3-4টা পেজ থেকে না আমরা নিম্নগামী হচ্ছি। তো শিক্ষা নিয়ে যেহেতু আজকের প্রোগ্রামটা, তো আমার মনে পড়ে গেল অনেকদিন আগের একটা লেখা, আমি আপনাদের একটু পড়ে শুনিয়ে তারপরে শুরু করে, আমার মনে হয় বুঝতে একটু অসুবিধা হবে এবং দর্শকদেরও সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, বোধ করি মানুষ যা শেখে তাকেই তার শিক্ষা বলে। মানুষকে কিছু শেখাতে হয় না, সে তার প্রয়োজনে তার প্রতিকার উদ্ভাবনের চেষ্টা থেকেই শিক্ষা গ্রহণ করে। আদিম যুগ থেকেই মানুষ এই প্রক্রিয়ায় শিক্ষা গ্রহণ করে আসছে। প্রশ্ন জাগতে পারে, তবে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার কি? মানুষ কেন মানুষকে শিক্ষা দিতে চায়? শিক্ষা নিয়ে এত ভাবনা চিন্তা, কমিটি কমিশন কি দরকার? বিষয়টি এভাবে ব্যাখ্যা করা যায়, মানুষ নিজে তার সব প্রয়োজনের প্রতিকার উদ্ভাবন করতে পারবে না। আবার যা সে উদ্ভাবন করে তা দিয়ে একার পক্ষে সব প্রয়োজন নিবারণ করা সম্ভব হয় না। আবার একজনের অশিক্ষা অপরের প্রয়োজনের অন্তরায় হয়ে দাঁড়ায়। তখন মানুষ অনুভব করে শিক্ষাটা সর্বজনীন হওয়া দরকার।
কিন্তু যখন এই শিক্ষা নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণী তাদের নিকটবর্তী স্বার্থকে অধিক প্রাধান্য দিয়ে শিক্ষার উদ্দেশ্যকে বিভ্রান্তিকর করে তোলে, তখন তৈরি হয় শিক্ষার সংকট। মানুষ বৈষয়িক কিছু হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে ওঠে, যা সকল মানুষের প্রয়োজন মেটাবার পথে বাধা হয়। সভ্যতার বিবর্তন হয় স্থবির। মানুষ সমৃদ্ধ সংস্কৃতির পথে পৌঁছাতে পারে না, বা সুস্থ সংস্কৃতি হতে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোন জাতির শিক্ষা ব্যবস্থা যদি সে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তবে সে শিক্ষা কখনো পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না। সমাজ, রাষ্ট্র, সর্বোপরি পৃথিবীর সামগ্রিক প্রয়োজন মেটাবার জন্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিরূপিত হয়েছে এইভাবে, চিন্তা ভাবনার পার্থক্য ভেদে প্রতিটি মানুষের সৃজনশীলতার বিকাশ সাধন, পরস্পরের অধিকার ও চিন্তা ভাবনার প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা তৈরি করা, মৌলিক মানবিক মূল্যবোধ সৃষ্টি করা, মানব সমাজের সংকট নিরসনের কৌশল উদ্ভাবন করা, সমসাময়িক প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করা, সর্বোপরি মানুষকে সংস্কৃতিবান করে গড়ে তোলা, এই উদ্দেশ্য বাস্তবায়নে সমাজে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করাটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষার কি অবস্থা? আমাদের শিক্ষার যে অবস্থা আমরা দেখছি, যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিনজন শিক্ষক বোধ হয়, হ্যাঁ, তারা থিসিস করেছেন কিভাবে তা আমরা দেখছি। শিক্ষার মানের যে আমাদের যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কোথায়, এবং সেগুলো আমার আসলে এই স্ট্যাটিস্টিক দেবার মনে হয় প্রয়োজন নেই এখানে। এটা মানুষ সবই জানে, এখন অন্তর্জালে খুঁজলেই অহরহ এই সব স্ট্যাটিস্টিক পাওয়া যাবে। বর্তমান ছাত্র রাজনীতি এবং পূর্বের ছাত্র রাজনীতির মধ্যে নিয়ে আমি একটি বলবো, যে আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের যে ছাত্র রাজনীতির যে পরিস্থিতি দেখছি, আমি জানি না কতটুকু কি হচ্ছে, আমি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমার ওইভাবে ওঠা বসা চলাফেরা নেই, বা তাদের যে কর্মসূচিগুলো কিরকম হচ্ছে, কোনো সফল কোনো রাজনৈতিক দলের অধীনে যেই ছাত্র সংগঠনগুলো আছে, আপনারা জানি না কিভাবে কি লড়াই সংগ্রাম কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বা কত দূর, আমার আসলে এই ইনফরমেশন গুলো আমার কাছে নেই, সেই জন্য আমি এটা বলতে পারবো না। কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রতি অন্য সাধারণ মানুষের যেই চিন্তা এবং যে দৃষ্টিভঙ্গি, সেটা আসলে আশাব্যঞ্জক নয়। একটা সময় ছিল আমার শিক্ষক, যিনি আমার রাজনৈতিক নেতা ছিলেন, আবার আমার কলেজের শিক্ষক ছিলেন, শিক্ষক ছাত্রের যে সম্পর্ক ছিল সেটা অত্যন্ত নিবিড় ছিল। এখন ছাত্র রাজনীতি যারা করে তাদেরকে শিক্ষক ভালো চোখে দেখেন না। আবার শিক্ষক কি করছেন, শিক্ষক তো এখন শিক্ষক নেই, 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন উত্তরার একজন শিক্ষক কিছুদিন আগে, এবং সৎভাবেই পড়িয়ে, মানে কোনো দুর্নীতি চুরি টুরি করে না, শুধু প্রাইভেট পড়িয়ে এবং কলেজে ক্লাস নেই, এটা হচ্ছে শিক্ষক। আর আমাদের শিক্ষকরা মানে ক্লাসে যাবার আগে ওই বেগুন তুলে নিয়ে বাজারে বিক্রি করে এসে যেতেন। সেটা যে ভালো জীবন তা না, আমাদের দেশে শিক্ষকদের জীবনযাত্রার মান খুবই খারাপ সার্বিকভাবে, সব শিক্ষা মানে গ্রাম অঞ্চলের, কিন্তু শহরের শিক্ষকদের অবস্থা একটু ভালো। আর শিক্ষকদের মধ্যে শিক্ষক সুলভ মনোভাব নেই, শিক্ষক মানে একটা চাকরি এবং এটা মানে টাকা উপার্জনের একটা উপায় মাত্র, সেই জায়গাগুলো নিয়ে সংকট আছে। সেই জায়গাগুলোতে আমি জানি না আপনারা কাজ করছেন কিনা মানুষকে উদ্বুদ্ধ করার, মানুষকে সচেতন করবার জন্য। আর সাম্প্রদায়িকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে বলে যে এই 92% মুসলমানের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থাকবে না, লালন থাকবে না। হ্যাঁ, এই যে মানে বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সাহিত্য এবং বাংলাদেশের যারা গুণী মানুষ তাদেরকে নির্বাসন দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে সাম্প্রদায়িকতা বিরোধী যেই আপনারা প্রগতিশীল সংগঠনগুলো কি করছেন, কতদূর এগুচ্ছেন আমি জানি না। এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে নিশ্চয়ই এই তথ্যগুলো আমরা পাবো। পাশাপাশি আমি ধন্যবাদ মহাগতনু। আমি বলুন 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 বলুন। হ্যাঁ, আমি ছোট করে আপনাকে বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে এই যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় আছে, যে শিক্ষা
সেখানে এই মহামারী করোনা আসাতে একটি বছর শিক্ষা স্থবির হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান স্থবির হয়ে গেছে, এবং আমাদের দেশের শিক্ষার মান যে জায়গায় দাঁড়িয়েছে তারপরেও এই অবস্থা থেকে আমাকে উত্তরণ করতে গেলে আজকে ছাত্র আন্দোলন বলেন, শিক্ষকদের বলেন, যারা আপনারা যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, যারা সংস্কৃতি কর্মী আছেন, আপনারা কি চাইছেন যে এই অবস্থাকে উত্তরণ করতে গেলে আমাদের এই শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া দরকার? হ্যাঁ, এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে শুধু যে করোনাকালীন সময় যেটা বলছিলাম, এটা কিন্তু করোনাকালীন সময়ের সংকট না। এই শিক্ষা সংকটটা একেবারে পুরোপুরি, আমি বলছি যে যে এখন যদি সব শিক্ষা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে যায়, তারপরেও মানুষের চেতনাগত যা পরিবর্তন হয়েছে, তার চেয়ে এর চেয়ে খারাপ কিছু হবে না। কারণ আজকে দেশের প্রতিটা মানুষের নৈতিক মূল্যবোধের শিক্ষা আমরা কেউ পাচ্ছি না। আজকে চৌর্যবৃত্তি মানে প্রতিটা মানুষের কোষে কোষে মিশে গেছে। আজকে সাম্প্রদায়িকতা, আজকে শিক্ষাঙ্গনে যেই মানে ঘৃণার যে আমরা ফিরে আসবো আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, হ্যাঁ বলুন। গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। তিনি অত্যন্ত একটি জরুরি কাজে ব্যস্ত থাকার কারণেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে উনি চলে গেছেন আমাকে ইনফরমেশন দিয়ে, এবং সকলের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি তার পরিবর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের আহ, আহ, সংগ্রামী সহসভাপতি ফয়জুল মেহেদী। মেহেদী আমাদের সাথে যুক্ত আছেন। আমি একটু আসব আমাদের আহ, আরেকজন বিজ্ঞ অতিথি আছেন, সাংবাদিক এবং তিনি আহ, অনিন্দ্য আরিফ আমাদের সাথে যুক্ত আছেন। অনিন্দ্য আরিফ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আমি আপনাকে ধন্যবাদ। আমি এই কথার সূত্র ধরেই আমি আপনার কাছে আমার যে বলার যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ছাত্র রাজনীতি করেছি, আপনি ছাত্র রাজনীতি করেছেন, পূর্বসূরীরা যে আমরা যাদের উত্তরসূরি তারা যে ছাত্র রাজনীতি করেছেন, একটি জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এবং একটি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য ছাত্র রাজনীতি করেছে। সেই জায়গাটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এবং আজকে ছাত্র সংগঠনগুলো মানে সেই অর্জনের ক্ষেত্রে কতটা কাজ করছে আপনার দৃষ্টিতে, আপনি একজন সাংবাদিক হিসেবে তারা কতটুকু কাজ করছে, এবং এই যে যে আমরা এমন একটি অবস্থার মধ্যে আছি যখন একটি বাংলাদেশের মানে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানদের একটি, যেমন আহ আমাদের আহ খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো আমরা জানি, রংপুরে বিশ্ববিদ্যালয়ে দেখেন শিক্ষকরা মানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বহিষ্কার হচ্ছে। আবার আহ রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি জাতীয় পতাকে বিকৃত করে উপস্থাপন করছে। এই যে যে শিক্ষার মান, ঢাকা ভার্সিটি 1100 বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা পৃথিবীর নাই। তাহলে আমাদের ছাত্র আন্দোলনকে আমরা আমরা আমাদের যা চাওয়া পাওয়া ছিল আপনারা আমরা আমরা কি পেয়ে গেছি, নাকি কি একটা অবস্থার মধ্যে আছি, এবং সেই অবস্থা থেকে উত্তরণের জায়গায় যেতে গেলে আমাদেরকে কি গাইডলাইন আছে, আপনি কি মনে করেন, আপনি সেই জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাই, এবং পরবর্তীতে ছাত্র আন্দোলনের বাংলাদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের 3জন প্রতিনিধি আছে, তাদের আলোচনা করতে সুবিধা হবে। ধন্যবাদ। অনিন্দ্য আরিফ। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসলে যে আমার তো দীর্ঘদিনের ছাত্র রাজনীতির একটা অভিজ্ঞতা আছে, জেলা পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং পরবর্তীতে কেন্দ্রীয় রাজনীতিতে আমার একটা বড় ধরনের মানে দীর্ঘ সময় কেটেছে। প্রায় আমার হিসাব মধ্যে 18 বছর আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং সেই জায়গা থেকে আমাদের যে সেই সময় আন্দোলন সংগ্রাম, ধরেন আমি যে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো পেয়েছি সেটা হলো যে আপনারা জানেন সবাই যে শামসুন্নাহার হল আন্দোলন, তার পরবর্তীতে আপনার যে বুয়েটের সনি হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন, এবং যার মধ্যে দিয়ে প্রগতিশীল ছাত্র জোটের মানে একটা জায়গা মানে গঠন হলো, এবং পরবর্তীতে আমরা পেয়েছি যে আপনার যখন মানে এখানে সেনা সমর্থিত সরকার, অর্থাৎ আগস্ট মুভমেন্ট আর কি, আগস্ট আন্দোলন 2007-8 এই সময় যে আগস্ট আন্দোলন, এই আন্দোলনের স্মৃতিগুলো এখনো আমার মাথার মানে আমার স্মৃতির মানসপটে এখনো জল জল করছে আর কি।
এবং ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এবং বিশ্ববিদ্যালয় জীবনেও তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষার্থী ছিলাম, সেই কারণে শিক্ষার্থীদের নানা সংকটে আমাকে দাঁড়াতে হয়েছে এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের যে অভিযোগ, তাছাড়া ডাইনিং ফি প্রতিরোধ আন্দোলন, অবৈধ ফি প্রতিরোধ, এরকম অনেক নানাবিধ আন্দোলন আর কি। সেই জায়গা থেকে আজকে আমার কাছে যেটা মনে হয়, আমি এখন যেহেতু সাংবাদিকতায় যুক্ত এবং লেখক হিসেবেও আমার একটা অবস্থান আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আজকে যে শিক্ষার যে অবস্থার বাংলাদেশে এবং সারা বিশ্ব মানে একটা ইয়াতে আসলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বাংলাদেশ পুরোপুরি একশো পুঁজিবাদী জায়গায় মানে অর্থনীতি ভাবে আমার কাছে মনে হয় যে কিছুটা পুঁজিবাদ প্রতিষ্ঠিত হলেও, এক ধরনের বিকৃত পুঁজিবাদের এক ধরনের অনুপ্রবেশ ঘটলেও, আমরা যে সাংস্কৃতিক ভাবে আমরা এখনো কিন্তু একটা ইয়ের মধ্যে আছি, অর্থাৎ সামন্ততান্ত্রিক অবশেষ, অর্থাৎ সামন্ত অবশেষের একটা দৃঢ় জায়গা আমাদের মানসিকতা, মনন এবং সংস্কৃতিতে রয়েছে। যে জায়গা থেকে আর কি দীর্ঘদিনের একটা ইয়ে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে তো আমরা তো একটা সময় ধরেন আপনারা জানেন যে মোগল সুলতান আমলে বা এখানে যখন মুসলিম শাসন ছিল বা তারও আগে, সেখানে একটা শিক্ষা ব্যবস্থার একটা অবস্থান ছিল এবং সেই অবস্থান থেকে আমরা আধুনিক যে যেটাকে বলে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেটাতে আসছে আসলে ব্রিটিশদের হাত ধরে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন আমাদের এখানে শাসন করেছে তখন থেকে। এবং সেখান থেকে মেকলের যে আপনারা শিক্ষার পলিসি আপনারা জানেন যে আপনার দেহ এবং গঠনে হবে ভারতীয়, কিন্তু মনন মানসিকতা এবং সমস্ত কিছু থেকে হবে সে ব্রিটিশ। সেই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই ঔপনিবেশিক যে শিক্ষার যে বৃত্ত, সেই বৃত্ত থেকে কিন্তু আজকে এত দীর্ঘদিন পরে এরপরে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং পাকিস্তানকে পরাজিত করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে, এবং স্বাধীন বাংলাদেশে এসেও আজকে কিন্তু শিক্ষা ওই মেকলেরই এক ধরনের প্রেতাত্মা আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো ভর করে আছে। এবং সেই জায়গা থেকে ধরেন আজকে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে তো বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা বা বৈশ্বিক ব্যবস্থার সাথে যুক্ত, যেহেতু বাংলাদেশে এক ধরনের পুঁজিবাদের অর্থনৈতিক বিকাশ হচ্ছে, কিন্তু আসলে সামন্ততান্ত্রিক মানসিকতার একটা অবশেষ রয়েছে। সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থার তো তার প্রভাব তো পড়বেই। এবং আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, ছাত্র রাজনীতি করেছি, আমার একটা অভিজ্ঞতা হলো যে আমি মনে করি যে আজকে যে ধরেন মেকলের যে সেখানে এখনো রয়েছে, যে এখনো কেরানি তৈরি শিক্ষা ব্যবস্থায় রয়েছে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মূল গলতটা কোথায়, যে সেখানে যে আমাদের শেখানো হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অর্থাৎ ব্যক্তির আত্মপ্রতিষ্ঠার চিন্তাটাই আমাদের লেখা ব্যবস্থার বুনিয়াদ, মানে শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বা মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ লেখাপড়ার মধ্যে দিয়ে যে মানসিকতা অর্জন করা, মনুষ্যত্ব অর্জন করা এবং মানে একটা সমাজ প্রগতির সংগ্রামকে বেগবান করার যে কাজের মানে লেখাপড়া বা শিক্ষা ব্যবস্থার যে যুক্ততা, সেই জায়গাটাকে কিন্তু আসলে খারিজ করে দেওয়া হচ্ছে আমাদের এই দর্শন দিয়ে। এবং সেই দর্শনটা কিন্তু এখনো আমাদের সমাজে প্রবলভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই জায়গা থেকে ধরেন আমরা যে ছাত্র আন্দোলন করেছি, এবং আমার মনে হয় যে আমাদের আসলে 1990 পর্যন্ত এদেশের যে ছাত্র আন্দোলনের ধারা, আসলে 90-তে তো আমরা স্বৈরাচার তাড়ালাম এবং একটা জাতীয় আন্দোলনের সাথে ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ যে একটা মানে অবিচ্ছেদ্য যে একটা সম্পর্ক ছিল, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে 90-এর পরে এক ধরনের পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলো। শিক্ষা ব্যবস্থায় সাম্রাজ্যবাদী বিশ্বব্যাংক, IMF এর এক ধরনের প্রেসক্রিপশন গুলো আস্তে বাস্তবায়িত হতে থাকলো, এবং পৃথিবীব্যাপী তখন নব্য উদারতাবাদী অর্থনীতির একটা জয়কার, তারও প্রভাব পড়লো, এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে নব্য উদারতাবাদের একটা খোলসে ঢুকে গেল, যার মধ্যে শিক্ষা ব্যবস্থার যে বেসরকারীকরণ বলেন, বাণিজ্যিকরণ বলেন, সেগুলোর প্রবল দাপট তৈরি হলো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যারা বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এই জায়গায় যে প্রতিবাদটা গড়ে তোলা দরকার, এবং ছাত্র আন্দোলনের যে নতুন আঙ্গিক এবং নতুন বিশ্ব পরিস্থিতি, নতুন অর্থনৈতিক পরিস্থিতি, এটাকে আসলে কিন্তু আমরা কোনো বামপন্থী ছাত্র সংগঠন নিয়ে আসলে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারিনি, এবং যার খেসারত কিন্তু আমরা এখনো দিতে পারছি। এবং সেটা হলো যে ক্যাম্পাসগুলোতে আমাদের যে অবস্থান এখনো পর্যন্ত, আমি মনে করি যে একমাত্র বামপন্থী ছাত্র সংগঠনগুলোই এই শিক্ষার বাণিজ্যিকরণ, বেসরকারীকরণ এবং যত ধরনের অন্যায়, যে মাওসুদিকের কথা আছে যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত, সেই ন্যায়সঙ্গত বিদ্রোহ কিন্তু আমরা এখনো আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বে হচ্ছে, যদিও সেটা ক্ষয়িষ্ণু বা খুবই কম, মানে আঙ্গিকটা অনেক, কলাইবরটা অনেক কমে গিয়েছে। কিন্তু এখনো ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন সান্ধ্যকালীন কোর্স হয়, তখন বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিন্তু প্রতিরোধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ডাইনিং ফি বাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোই কিন্তু প্রতিরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো অনিয়ম দুর্নীতি হয়, তার বিরুদ্ধে কিন্তু গড়ে ওঠে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে আজকে কিন্তু আমাদের একটা পলিসিগত যে ভুলটা ছিল, যে ছাত্র আন্দোলনকে নতুন ভাবে সংগঠিত করা বা ছাত্র রাজনীতিকে নতুন ভাবে
সংগঠিত করা এবং এই নব্য উদারতাবাদ এর বিরোধিতা করে নতুন ছাত্র রাজনীতির যে নতুন ডাইমেনশন বাংলাদেশে তৈরি হলো, অর্থাৎ মানে ছাত্রলীগ ছাত্র দলের যে এতদিনের যে সংগ্রামী ভূমিকা সেটাকে তারা বিলীন করে দিয়ে তারা যে একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে বৃত্তায়ন তৈরি করলো, সেই জায়গা থেকে ছাত্র আন্দোলনের যে গতিধারা সেটাকে কিন্তু আমরা আসলে অ্যানালাইসিস করতে পারিনি, যেটা অ্যানালাইসিস করছে ইন্ডিয়া, ভারত বা অন্যান্য দেশের ছাত্র সংগঠনগুলো। এই জন্য আমার তো অভিজ্ঞতা আছে ব্যক্তিগত, এবং আমি অনেকগুলো সম্মেলনে গিয়েছি তাদের, এবং ভারতের ছাত্র আন্দোলনের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, নেপালের ছাত্র আন্দোলনের সাথে রয়েছে, বিশ্ব ছাত্র আন্দোলনের খোঁজ খবর আমি রাখি। সেই জায়গা থেকে ধরেন ভারতে যে সেই অভিজ্ঞতার আলোকে, হ্যাঁ সেই সেই জায়গা থেকে অভিজ্ঞতার আলোকে সেখানে আমি বামপন্থী যে ছাত্র কথাটি সংগঠনগুলো আপনাকে যে বলতে ধরনের চাইছিলাম যে এই পলিসিগুলো যা ছিল, যে অবস্থায় আছে, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের ছাত্র আন্দোলন, ছাত্রদের অধিকারের আন্দোলনে একমাত্র বাম ছাত্র সংগঠনগুলোই এগিয়ে এসছে, এবং সেক্ষেত্রে কোথাও কোথাও বিজয় অর্জন করেছে, কোথাও কোথাও চলমান আছে। আমি যে কথাটি বলতে চাইছিলাম আপনাকে সেটি হলো, এই করোনা পরবর্তী অবস্থাতে আজকে যেখানে কোর্স শর্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো সেই কিন্ডার গার্ডেনের মতো আমাদের উপাচার্যরা সেই বাচ্চাদেরকে মানে আমাদের বিশ্ব সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রদেরকে বাচ্চাদের মতো করে সেখানে ভিতরে ভেতরে র্যাগিং হয়, এটা হয় ওটা হয়। আমি আপনার ছোট্ট করে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এই সরকারের কাছে আপনার, আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি সবকিছু দেখছেন, আপনার কি প্রত্যাশা যে এই করোনা পরবর্তীতে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, আমাদের দেশের ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থাপনার মধ্যে গেলে তাদের মেধা বিকাশটা বিঘ্নিত হবে না? আসলে ধরেন আমি তো সাংবাদিকতার সাথে রয়েছি, এবং সাংবাদিক হিসেবে আমার একটা ইয়ে আছে, তো মতাদর্শিক ভাবে আমি তো মনে করি যে আসলে এই ধরনের সরকার ব্যবস্থাগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো মৌলিক সংস্কার তো করতেই পারবে না, বরং বর্তিতে শিক্ষা ব্যবস্থাটাকে আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, যেটা এখনকার সরকার করছে আর কি। এবং সেইখান থেকে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা আজকে যে পর্যায়ে গেছে, আমি নিজেও একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার আজকে লজ্জা হয় যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিস্থিতি, এবং সেখানে ধরেন আজকে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর কথা বলেন, যেখানেই বলেন, এখন পাকিস্তানের 4টা বিশ্ববিদ্যালয় বা 5-6টা বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং রয়েছে, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা এত মানে যে পাকিস্তান বিরোধী মনোভাব নিয়ে আমরা এত গর্জন করি, যে মুক্তিযুদ্ধ চেতনার কথা বলি, অথচ পাকিস্তানের 6টা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো বিশ্ব র্যাঙ্কিং রয়েছে, এবং সেখানকার অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বই এখনো অক্সফোর্ড কেমব্রিজ থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, বাংলাদেশে এটা কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন আমার মনে হয় খুব জানা মতে খুবই কম আর কি, হাতে গোনা 2-1 জন, এখন তাদের তো হয় না। ইভেন আপনার ধরেন আজকে যে নেপালে একটা মাত্র বিশ্ববিদ্যালয় আমার জানা মতে, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু বিশ্ব র্যাঙ্কিং রয়েছে। এবং সেখানে যে আজকে বিশ্ববিদ্যালয় যে আপনার বিশ্ব ব্যাংকের যে 20 বছর মেয়াদী কৌশলপত্র, সেই কৌশলপত্রগুলো খুব সুকৌশলে বিশ্ববিদ্যালয়গুলোকে মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন হলেও আসলে আজকে কিন্তু এই মানে সাম্রাজ্যবাদ এবং তার যে লেজুর ভিত্তিকারী যে আজকের আমাদের দেশের সরকার, তারা কিন্তু আসলে সাফল্যের দিকে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে ধরেন আমাদের মনে হয় যে কোভিড আমাদের একটা শিক্ষা ব্যবস্থায় আরো একটা সমস্যা করে, মানে গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেল। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বা নিউ নর্মাল লাইফের সাথে একটা নতুন জিনিস শিখলাম, অনলাইন ক্লাস, তারপরে আমাদের অনেক ধরনের অটো পাস, এগুলোর সাথে কিন্তু আমরা শিক্ষার সাথে আজকে যে অনুষ্ঠানটা করছি এটা নতুন কনসেপ্ট আমরা লকডাউন থেকে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপনার সময় স্বল্পতা যদি হয় আমাদের সঙ্গে আবার আমি যুক্ত একটা হতে মিনিট পারেন, একটু বলতে চাই, সেটা হলো যে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানে বাংলাদেশী মানে খুব কম দেশের মধ্যে একটা দেশ যেখানে এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান আর কি বন্ধ রয়েছে। এবং এই যে অটো পাসের যে ব্যবস্থাটা হলো, আজকে আপনি দেখছেন মনে হয় যে উচ্চ মাধ্যমিকে 1,61,000 ছাত্রের বেশি হলো আপনার A+ পেয়েছে। এবং সেইখানে আমার মনে হয় যে এই ছাত্রদেরকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করবো এবং আজকে 46টা পাবলিক ইউনিভার্সিটি হয়েছে, আরো 10টা মনে হয় প্রক্রিয়াধীন। এবং আমি মনে করি যে যদিও হাসিনা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বিশ্ববিদ্যালয় করতে চায়, কিন্তু এই যে এত বিশ্ববিদ্যালয় করে সেই শিক্ষার্থীদের যদি কর্মসংস্থানের ব্যবস্থাটা না করে, তাহলে আসলে তো এই উচ্চ শিক্ষা দিয়ে লাভ নেই। তাহলে আপনি যদি স্নাতকোত্তরের শিক্ষার্থীদের কে আপনি যদি মানে এক ধরনের নিম্নবৃত্তির কাজের মধ্যে ইনভলভ করেন, তাহলে তাদের তো উচ্চ শিক্ষার আসলে কোনো মূল্য হয় না। এবং সেখান থেকে আসলে ছাত্র আন্দোলনের প্রতিরোধ ছাড়া এবং মানে সমাজ পরিবর্তনের জায়গা ছাড়া আসলে কিন্তু এই পরিবর্তনগুলো হওয়া সম্ভব না আমার কাছে মনে হয় আর কি। এবং কোভিডের যে অভিজ্ঞতা, অর্থনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষার পরেও যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আসলে এই সরকারগুলোর পক্ষে
মানে মেকআপ করা আমার মনে হয় সম্ভব না। সেজন্য আসলে সমাজ পরিবর্তন দরকার, এবং কোভিডের মধ্যে দিয়ে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি সহ অনেক জায়গায় যে বড় পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমাদের দেখতে হবে এবং এখানকার পলিটিক্যাল ডাইমেনশনটাকে ধরতে হবে। সেই জায়গা থেকে ছাত্র সংগঠনগুলো যদি বিবেচনা করে, ছাত্ররা যদি বিবেচনা করে, তারা যদি আন্দোলন সংগ্রামের স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারে, এবং শিক্ষক মানে যেহেতু তারা শ্রেণী গণসংগঠন এবং শ্রেণী গণ আন্দোলনের সাথে যুক্ত, সুতরাং শিক্ষা আন্দোলনটাকে যদি আবার সামনে নিয়ে আসতে পারে, তাহলে মানে একটা মৌলিক পরিবর্তন সম্ভব মনে হয়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যদি থাকেন, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা কথা বলবো। আর যদি সময় স্বল্পতা থাকে, আপনি বেরিয়ে যেতে পারেন, তবে আমার একটু নিশ্চয়ই পেশাগত আমাদেরকে ব্যস্ততার আবার ব্যাপার আছে। হ্যাঁ, আমি আবার যুক্ত অবশ্যই হবো, আপনি কিন্তু আমি একটু আমাদেরকে একটু সময় দিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। আমি আমি অনিন্দ্য আরিফ ভাইয়ের কথা ধরেই আমি কথা বলছিলাম। আমি কথা বলছি ছাত্র নেতা। আজকে বাম ছাত্র সংগঠনগুলো, মোটামুটি বাংলাদেশের যে প্রধান তিনটি বাম ছাত্র সংগঠন, তাদের সাধারণ সম্পাদক পর্যায়ের আমাদের মাঝে সবাই উপস্থিত আছেন। আমি এ পর্যায়ে প্রথমেই আহ, আপনারা এত সময় দুজনের বক্তব্য শুনলেন, সাথে সাথে আমি একটু যোগ করব। সেটা হলো, আমি আবারও বলবো যে আপনাদের আপনারা ছাত্রদের নিয়ে কাজ করেন এবং অবহেলিত, বিশেষ করে অবহেলিত মেধাবী ছাত্রদের মেধা বিকাশের জন্যই আপনাদের সংগ্রাম, লড়াই। তো সেক্ষেত্রে আজকে বাংলাদেশ সারা বিশ্বের সাথেই একটি বৈশ্বিক মহামারী কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে যে অবস্থার মধ্য দিয়ে চলছিল, কখনো কখনো কোথাও অনলাইনের ক্লাস, কোথাও কোথাও আম, যা যা হয়েছে আপনি জানেন, আপনারা সবাই জানেন। তো সেটা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য একটি আহ, মানে গ্রহণ করাটা ছিল একটু কষ্টের ব্যাপার। সবার ডিভাইস ছিল না। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় অনেকেই অনেক কাজ করেছেন, কিন্তু সম্প্রতি যে বিষয়গুলো আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয় স্তরের যে বিষয়গুলো আমরা দেখেছি, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো দেখেছি, সব মিলায় আপনাদের এই যে যে স্কুল কলেজগুলো খুলছে, আপনাদের কি প্রত্যাশা সরকারের কাছে, এবং আপনারা কি মনে করেন যে এই অবস্থায় এমন ধরনের ব্যবস্থা যদি গ্রহণ করে, তাহলে আজ বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই সাধারণ শিক্ষাকে গ্রহণ করতে পারবে? আমি প্রথমেই আসছি বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীপক শীল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? না, হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি দিলীপ রায়। হ্যাঁ, আমি বিপ্লবী ছাত্র সমিতির সাধারণ সম্পাদক। একটু এটা কারেক্ট করে নিন। দিলীপ রায়? হ্যাঁ, দিলীপ রায়। হ্যাঁ, স্ক্রিনে তো তাই আছে। না, আমি তো দীপক শীল দেখতেছি। হ্যাঁ, আমরা দীপক শীল দিলীপ, দেখছি। ও ও সরি সরি, ঠিক আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে, মানে এই যে করোনা পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, সে বাবদ কি ধরনের করণীয় ঠিক করা যাবে, বা সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের বিবেচনা করতে হবে করোনা মহামারীকালীন সময়ে আমাদের শিক্ষাকালীন কি ধরনের সংকট দেখা দিবে। সেই বিষয়টাকে আমরা যদি মাথায় রাখি, তাহলে সমাধানের, সমস্যা নিয়ে আগে কথা বললে সমাধানটাকে খুব সহজেই অ্যাড্রেস করা যাবে আর কি। তো যেটা হচ্ছে, আমরা করোনার সময় একটা জিনিস দেখলাম খুব স্পষ্টভাবে, যে সকল ধরনের শিক্ষার্থী যারা ছিল আর কি, তাদের ভেতর সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা আমরা জানি করোনা মহামারীকালীন সময় যে অর্থনৈতিক যে দুর্দশা মানুষের মধ্যে তৈরি হলো, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেহেতু পরিবারের ভিতরে অবস্থান করে, সেই সংকটটা কিন্তু তাদের ভেতরে ছিল। যে কারণে দেখবেন অনেক শিক্ষার্থী, যখন শিক্ষা কার্যক্রমকে অনলাইন কেন্দ্রিক করা হলো, অনেক শিক্ষার্থী কিন্তু এই অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন না, কারণ তাদের সেই পরিবারের সেই অর্থনৈতিক স্টাবিলিটি কিংবা সক্ষমতা ছিল না। তারপর আমরা দেখবো যে অনেক শিক্ষার্থী, বিশেষ করে হচ্ছে নারী শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আপনি যদি খেয়াল করে থাকেন, আপনার যদি একটু দেখার চেষ্টা করেন, অনেক নারী শিক্ষার্থীদেরই কিন্তু পারিবারিকভাবে তাদের অনেকেরই হচ্ছে বিয়ে হয়ে গেছে, এবং অনেক শিক্ষার্থী আছে যাদেরকে তাদের হচ্ছে পড়াশোনার ব্যাঘাত তৈরি হয়েছে, এবং এর কারণে অনেকেই হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের ভেতর যুক্ত হতে হয়েছে। তো এই যে যে চিত্রটা আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে এক ধরনের যে মানুষের ভিতরে যে অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যটাকে
সাথে রেখে যে কোনোভাবেই সর্বসাধারণের জন্য সব মানুষকে শিক্ষার অধীনে আনা যায় না। তো সর্বপ্রথম যদি আমাদের এই সমস্যার সমাধান করতে হয় তাহলে হচ্ছে সার্বজনীন শিক্ষা কার্যক্রম, এবং সেই শিক্ষা কার্যক্রমে যাতে সব মানুষে সব শিশুই আসতে পারে সেই নিশ্চয়তাটা আমাদের প্রদান করতে হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলো সার্বজনীন একটি শিক্ষা ব্যবস্থার কথা বলি। তারপর একটা জিনিস দেখবেন, এই করোনা মহামারীকালীন সময় বিশ্বের অন্যান্য জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা প্রতিষ্ঠানগুলো যে ধরনের ভূমিকা রেখেছে আপনার ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এখানে যে প্রতিষ্ঠিত সব বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণা প্রতিষ্ঠানের আমরা কথা শুনি বিভিন্নভাবে, সেগুলো কিন্তু কোনো ধরনের ভূমিকা পালন করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমরা যেটাকে বলি যে তার সাথে সাথে একটি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। যদি আমাদের সেই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকতো, এবং আমরা সবসময় বলি যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো দরকার, সেই বরাদ্দ যদি থাকতো তাহলে হয়তো বা সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের মানে এই করোনা মহামারী যে সংকট, সেই সংকটে আমরা ভূমিকা রাখতে পারতাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ আমরা দেখছি যে তারা আপনার এই যে হ্যান্ড স্যানিটাইজার বানানোর ক্ষেত্রেই এক ধরনের ইয়া দেখিয়েছে, এবং সেটাকেই আমরা মহিমান্বিত করার চেষ্টা করছি। কিন্তু অন্য জায়গা থেকে যদি আমরা দেখি, আজকে যেসব ভ্যাকসিন বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন কিংবা সে ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, সেগুলো কিন্তু বাইরের যে অন্যান্য দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু একটা বড় ধরনের ভূমিকা আছে। সুতরাং এই জায়গাগুলোকে যদি আমরা নিশ্চিত না করি, তাহলে কিন্তু করোনা পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার যে মৌলিক কাজ, সেই কাজটা কিন্তু হচ্ছে নিশ্চিত হবে না। এবং তার আগে একটা জিনিস নিশ্চিত হওয়া দরকার, আমরা শিক্ষা বলতে কি বুঝি? শিক্ষা হচ্ছে একটি মানুষের যখন বিকল্প চিন্তা মস্তিষ্ক তৈরি করে এবং যার মাধ্যমে মানুষ তার সামাজিক দ্বন্দ্বগুলোকে বুঝতে শেখে। সেই বিষয়গুলো যদি না হয়, না হলে যে ধরনের আমরা অবস্থা দেখবো, আমরা যদি বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর কথা দেখি, খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা এখানে আলোচনা হয়েছে, সেখানে আমরা দেখলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মানে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, সেই আন্দোলন থেকে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং সেই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য শিক্ষককে বহিষ্কার করা হচ্ছে। এটা শুধুমাত্র যে খুলনা বিশ্ববিদ্যালয়ের চিত্র তা কিন্তু না, বাংলাদেশের যে ধরনের বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রায় সকল বিশ্ববিদ্যালয় একই ধরনের কিন্তু চিত্র। বিশ্ববিদ্যালয় একটা শাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, সেখানে হচ্ছে আপনার হচ্ছে মুক্তবুদ্ধির চিন্তার কথা বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে তারা প্রশ্ন করতে শিখবে, যদি প্রশ্ন না করে তাহলে নতুন কিন্তু জ্ঞানকাণ্ডের বিকাশ হবে না। বিশ্ববিদ্যালয়ের কাজে হচ্ছে যে পুরাতন যে জ্ঞান আছে তাকে আরো বিকশিত করা এবং নতুন নতুন জ্ঞান তৈরি করা। তো সেই জায়গাগুলোকে যদি আমরা নিশ্চিত না করতে পারি, বিশ্ববিদ্যালয়কে যদি স্বায়ত্তশাসন প্রদান করা না হয়, বিশ্ববিদ্যালয়কে যদি ভাবাতে আমরা না পারি, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। যে জায়গা থেকে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এখানে এই বিষয়টা কিন্তু দেখা দরকার যে এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, উনি কি নির্বাচিত ভিসি? উনি কিন্তু নির্বাচিত ভিসি নন। আবার এই যে শিক্ষা কার্যক্রম এবং আমরা যে শিক্ষা কার্যক্রম কথা বলছি, আমরা যদি দেখি, আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক বছর চলে গেছে, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করার দিকে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে একটা যে সুস্পষ্ট শিক্ষানীতি, সেই শিক্ষানীতি কিন্তু এখানে তৈরি করা সম্ভব হয়নি। তো এই যে ব্যর্থতার জায়গাগুলো, এই ব্যর্থতার জায়গাগুলোকে পুনর্মূল্যায়ন করা দরকার এবং মূল্যায়ন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসা দরকার। আর তার সাথে করোনা মহামারীকালীন যে সমস্যা আপনার এখনো পর্যন্ত আছে, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নিশ্চিত করার ক্ষেত্রে যেহেতু জনসমাগম হবে, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, সেই বিষয়গুলোকে আমাদের বৈজ্ঞানিকভাবে যে দূরত্ব মেনটেনের ব্যাপার বা অন্যান্য যাতে করোনা সংক্রমিত না হয়, অন্যান্য বিষয়গুলোকে নিশ্চিত করা দরকার। এবং শিক্ষার্থীরা যেহেতু অনেকদিন ধরেই পাঠ্যক্রমের বাইরে ছিল, পড়াশোনার বাইরে ছিল, বিশেষ করে যে আমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে, সেই শিক্ষার্থীদেরকে যাতে তারা খুব নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এবং দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমের ভিতর না থাকার যে অনভ্যস্ততা, সেটা যাতে কাটিয়ে দিতে পারে, সেই জায়গা থেকে শিক্ষা কার্যক্রমটাকে খুবই আনন্দদায়ক হওয়া উচিত। এবং এই আনন্দদায়ক করার যে বিষয়টা, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিটা আপনি কিভাবে মানে চাইছেন যে বিধিটা এভাবে মানতে হবে, অথবা প্রত্যেকটা ছাত্রের জন্য যে টিকা নিশ্চিতকরণ বা প্রত্যেকটি নাগরিক, সেটা পরের ব্যাপার, প্রত্যেকটি ছাত্রকে যে টিকা নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে আপনাদের কোনো পরামর্শ আছে কি? আমরা সবসময় বলে আসছি আর কি, যেটা যেহেতু মানে এই করোনা মহামারীকালীন সংকট থেকে যদি আমরা উত্তরণ হতে চাই, তাহলে কিন্তু ব্যক্তি বিশেষ বা বিশেষ বিশেষ ব্যক্তিকে টিকা প্রদান করলে কিন্তু আমরা করোনা থেকে মানে সংক্রমণের হাত থেকে আমরা কিন্তু রেহাই পাবো না। অর্থাৎ এখানে আমাদের দেশের যতজন নাগরিক আছে সবাইকে হয়তো করোনার যে টিকা সেটা যাতে তারা পান, এবং এটা কিন্তু রাষ্ট্রেরই কাজ। আমরা সবসময় রাষ্ট্রকে এই ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাই, এবং আমরা কিন্তু এবং নাগরিকদের সে কারণে কিন্তু রাষ্ট্রকে পে করে তার ট্যাক্সের মাধ্যমে।
এখানে কিন্তু যারা সরকার পরিচালনা করে তারা কিন্তু তাদের ব্যক্তিগত সম্পত্তি ব্যয় করে আমাদের জন্য টিকা পাওয়ার যে বিষয়টা সেটা নিশ্চিত কিন্তু বিধান করবে না। এটা কিন্তু হচ্ছে রাষ্ট্রের খরচেই সেটা করা যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখছি সেই জায়গায় কিন্তু সরকার নেই। যেখানে সরকারিভাবে সবাইকে টিকার নিশ্চয়তা প্রদান করা দরকার, সেখানে কিন্তু আমরা ভ্যাকসিন সহ অন্যান্য জায়গায় দেখছি। আমরা দেখবো যে আপনার করোনার সময় যে করোনা টেস্ট করার যে কিটের ব্যাপারটা, সেটা আমরা দেখলাম কিভাবে গণস্বাস্থ্য যখন করতে চেয়েছিল তাকে কোনোভাবে সহযোগিতা না করে সেই কিট নিয়ে আসা, এবং তার ফলে দেখলাম আমাদের কিন্তু এখানে দেশে করোনা সংক্রমণ কিন্তু বাড়লো। এবং এই যে করোনা সংক্রমিত হওয়ার যে বিষয়টা এবং সেটা যে বাড়লো, এটা কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে সরকারের দায়। কারণ করোনা সংক্রমণ আমাদের দেশে শুরু হয় বাইরে থেকে যারা আসছে, যেসব শ্রমিক বা অন্যান্য লোকজন আমাদের যারা বিদেশে থাকেন, তাদেরকে যদি আমরা পূর্ণ কোয়ারেন্টাইনের আন্ডারে নিয়ে আসতে পারতাম আর কি, ব্যক্তিগত কোয়ারেন্টাইনের দায় দিয়ে আমরা বরং সারা দেশে হচ্ছে করোনা সংক্রমিত করলাম আর কি। সেই বিষয়গুলোর জায়গা থেকে যদি আপনার সঙ্গে পরে কথা বলছি, আমি পরে কথা বলছি। আমি এই মুহূর্তে আমি ফয়জুল মেহেদিকে বলছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? ফয়জুল মেহেদি, হ্যালো 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 ফয়জুল মেহেদি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইন্টারনেটের গতির অসুবিধা বোধ হয়, স্থির হয়ে আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে তাহলে অতুল, হ্যাঁ বোধহয়, হ্যালো, হ্যাঁ আমরা পরে কথা বলতে পারবো। আহ বাংলাদেশ ছাত্রমৈত্রী এই সংগ্রামী সাধারণ সম্পাদক অতুল দাস আলো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাইছি যে বাংলাদেশ ছাত্রমৈত্রী সাংগঠনিকভাবে এই করোনা পরবর্তীকালে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, তখন শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কেমন পরিবেশ প্রত্যাশা করছে? ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। যারা উপস্থিত আছেন সব আলোচক হিসেবে কিংবা যারা শুনছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, করোনা মহামারীর শুরু থেকেই আমরা সংগঠনগতভাবে আমরা একটি আমাদের সুস্পষ্ট বক্তব্য রেখে এসেছি যে করোনাকালীন সময়ে শিক্ষা খাত নিয়ে যে নৈরাজ্য আমরা দেখলাম, স্বাস্থ্য খাত নিয়ে দেখলাম, শিক্ষা খাত নিয়েও দেখলাম। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শিক্ষা হচ্ছে একটি জাতির টেকসই উন্নয়নের জন্য মূল যে চাবিকাঠি হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা খাতকে নিয়ে যে এক ধরনের অবহেলাই বলা যায়, কারণ এখন পর্যন্ত সরকার সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে শিক্ষা খাতে কিন্তু কোনো ভর্তুকি দেয়নি। এত বড় একটা খাত, এত গুরুত্বপূর্ণ একটা খাতকে সে কারণে আমরা বলতেই পারি যে অবহেলাই করা হয়েছে। আমরা শিক্ষাকালীন সময়, এই করোনাকালীন সময়ে যে বাজেটটি দেখতে পেলাম, সেই বাজেটেও আমরা মানে আমাদের যে আশানুরূপ বরাদ্দ সেটাও কিন্তু শিক্ষা খাতে দেয়া হয়নি। তাই আমরা করোনাকালীন সময়ের শুরু থেকেই আমরা বলে এসেছি যে শিক্ষা খাতকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ শিক্ষা আজকে করোনার যে সুদূর প্রসারী যে প্রভাব সেটা সবচেয়ে বেশি পড়বে শিক্ষা খাতেই। কারণ হচ্ছে আজকে এই করোনার পরে বা করোনাকালীন সময়ের মধ্যেই আমরা যদি একটু নিচের দিকে তাকাই, আমাদের প্রান্তিক অঞ্চলের গুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে অনেক শিক্ষার্থী হচ্ছে ঝরে গেছে, তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত হয়েছে, কারণ তাদের পরিবারগুলো অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তাদের ভরণ পোষণের জন্যই কিংবা খাদ্যের কিংবা মৌলিক যে বাকি চাহিদাগুলো আছে সেগুলো মেটানোর জন্যই এই যে শিক্ষার্থী, তাকে হয়তো কোনো কাজে যুক্ত হতে হয়েছে তার শিক্ষা জীবনকে ত্যাগ করে। সবচেয়ে বড় যেটি আশঙ্কার বিষয় সেটা হচ্ছে নারী শিক্ষার্থীরা কিন্তু ভয়ঙ্কর ভাবে ঝরে পড়ছে এবং তাদের বাল্য বিবাহের সংখ্যাও অনেক হারে বেড়ে গেছে। তো এই বিষয়গুলোকে আমরা বারবার বলেছি যে শুধু দৃশ্যমান উন্নয়ন নয়, আজকে সরকার যে সকল বিষয়গুলোর কথা বলে দৃশ্যমান উন্নয়ন, হ্যাঁ অবকাঠামোগত ভাবে অনেকই উন্নয়ন হয়েছে, সেটা অস্বীকার করি না, কিন্তু
টেকসই উন্নয়নের জন্য আসলে শুধু এই অবকাঠামোগত উন্নয়নের ফলেই একটি টেকসই উন্নয়ন সম্ভব না। সেই জায়গা থেকে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেই জায়গাটা আমরা দেখতে পাইনি। এবার করোনা বর্তমান পরিস্থিতিতে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, তখনও কিন্তু আমরা আরেক ধরনের একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি। কারণ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগের কোর্সের পরীক্ষাগুলো অন্য কোনো জায়গায় নিয়ে ফেলেছে বা তারিখ ঘোষণা হয়ে গেছে, সামনে নিবে। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের চরিত্র যা হওয়া উচিত, যে একটি বিশ্ববিদ্যালয় হবে শতভাগ আবাসিক, যেগুলো আমরা পূরণ করতে পারিনি, বা বিশ্ববিদ্যালয়ের যে মূল ধারণা, সেই ধারণাটাই আসলে আমরা প্রতিফলন গুলো ঘটেনি। তার মধ্য থেকেও যে সকল শিক্ষার্থীরা আজকে আবাসিক শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ে, তাদের কথা বিবেচনা না করে আজকে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্নই আসে, তাহলে এই যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসে কিভাবে পরীক্ষা দেবে যদি হলগুলো খোলা না হয়? তারা কোথায় থাকবে? এখানে সবচাইতে আশ্চর্যের বিষয় যে একটি বিশ্ববিদ্যালয়ের যিনি মানে দায়িত্বে থাকেন, একজন উপাচার্য, আমরা দেখতে পেলাম একজন বললেন যে তারা কিভাবে পরীক্ষা দিবে আমি জানি না, তাদের আবাসনের ব্যবস্থা নিজের দায়িত্বে করতে হবে। এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি আশঙ্কার এবং সবচেয়ে বেশি কষ্টের, যে একজন উপাচার্য এই ধরনের কথা কি করে বলেন। আর তাহলে আপনি পাশাপাশি বলতে চাইছেন যে এখন পরীক্ষা বা কোনো কিছু করতে গেলে সেই পরিবেশটা আগে প্রথমত আমাকে নিশ্চিত করতে হবে। আমি বলতে চাইছিলাম নিশ্চয়ই এক্ষুনি নিশ্চিত এখনই করতে যে হবে। অবস্থার মধ্যে দিয়ে নিশ্চিত আছেন, এখনই যে অবস্থার মধ্যে দিয়ে আছে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা আছে, তাতে করে আমাদের লকডাউন ছেড়ে দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে কোথাও কেউ কেউ পরীক্ষার ঘোষণা দিয়েছে, তখন একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য কি করণীয়, মানে একদিকে স্বাস্থ্যবিধি, অনেকগুলো আরেকদিকে যে এক অনেকগুলো বছর অন- অনেকগুলো বিষয় করণীয় আছে। অনেকগুলো বিষয় আমরা ইতিমধ্যেই একাধিক কর্মসূচি পালন করেছি। আমরা সেখানে স্পষ্টভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি রোড ম্যাপ দিয়েছি। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জানি যে সেখানে স্বাস্থ্যগত ঝুঁকি আছে শিক্ষার্থীদের, পর্যাপ্ত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত চিকিৎসক নেই। আমরা বলেছি যে যদি স্থায়ীভাবে নাও হয়, আউটসোর্সিং এর মাধ্যমে, আপৎকালীন সময়ে আউটসোর্সিং এর মাধ্যমে আরো বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে সেখানে তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে সকল স্বাস্থ্য বিধি আছে সেইগুলো বিশ্ববিদ্যালয়গুলোকে মানতে হবে। মানতে হবে মানে বিশ্ববিদ্যালয়ে সেগুলো ব্যবস্থা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে হলগুলোতে আবাসনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে এখন প্রশ্ন আসে যে তাহলে মানে সব হলে তো মানে আবাসনের সংকট আছে। তাহলে আমরা সেক্ষেত্রেও বলেছি যে প্রয়োজনে আজকে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষার ডেট দেওয়া হোক, যে আজকে এই আগামী 15 দিনে এই কয়টা অনুষদের পরীক্ষা হবে, তাদের পরীক্ষা শেষ হবে, সেই অনুষদের ছাত্রছাত্রীরা এসে হলে থাকবে, তাদের পরীক্ষা শেষ হবে, অন্য অনুষদের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ডেট হবে। আপনি এখন একবারে যদি সবারে ঘোষণা করে দেন তাহলে তো এটা হলো না। এবং আপনি যদি হলগুলো না খুলে পরীক্ষা নেওয়ার কথা বলেন, তাহলে এই যে হাজার হাজার শিক্ষার্থী তারা কি করে এসে, এমনিতেই বিপর্যস্ত অর্থনীতির মধ্যে একটি মেসে উঠে সেখানে তাদের খাওয়ার সংকট, থাকার সংকট, এই দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়কে নিতে হবে, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই দায়িত্ব তো আমার না, এই দায়িত্ব রাষ্ট্রের, এই দায়িত্ব শিক্ষার্থী না, এই দায়িত্ব রাষ্ট্রের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এটা তাদেরকেই নিতে হবে। এক্ষেত্রে মানে খোরা যুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই যে এখানে আমাদের আবাসন সংকট আছে, এখন হল খুলে দিলে এত শিক্ষার্থী করোনা ছড়িয়ে পড়লে সেই দায় কে নিবে। তাহলে আমরা বলেছি তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা নেওয়া হোক, আজকে কয়েকটা ভাগ করে পরীক্ষা নেওয়া হোক এইগুলো। এবং স্কুল খোলার ক্ষেত্রে যদি কথা আসে, সেক্ষেত্রে সরকারকে আরো বেশি সচেতন হতে হবে যে কিভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সুরক্ষা দিয়েই কিন্তু আপনাকে খুলতে হবে। এক্ষেত্রে আপনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই। বর্তমান সময় আমাদের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমরা অনলাইন শিক্ষার বিপক্ষে, আমরা প্রযুক্তিগত যে উন্নয়নের বিপক্ষে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা প্রথম থেকে বলে আসছি আমরা অনলাইন ক্লাস কিংবা প্রযুক্তির বিপক্ষে না। আমরা যেটা বলতে চাই সেটি আমি আবারও পরিষ্কার করি
যে এখানে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই, কারণ আমরা বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির সাথে আমাদেরও এগোতে হবে বা যুক্ত হতে হবে। কিন্তু আপনি আমাকে পর্যাপ্ত নেটওয়ার্ক সুবিধা না দিয়ে, আপনি আমাকে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা না দিয়ে, আপনি আমাকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে, অসচ্ছল শিক্ষার্থীকে আপনি ডিভাইস না দিয়ে আপনি হঠাৎ করে আপনি বলবেন যে এখনই অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে, এইটা আমরা এই প্রক্রিয়ার বিপক্ষে। আমরা অনলাইন শিক্ষা বিপক্ষে না, আমরা বলছি আমরা প্রযুক্তির বিপক্ষে না। আমরা বলে এসেছি যে আগে সরকারকে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি 5,000 কোটি টাকা দিতে পারেন আজকে গার্মেন্টস শিল্পে, অথচ সেখানে দিয়ে সেই টাকা পাওয়ার পরে তারা আবার শ্রমিক ছাঁটাই করে। আপনি শিক্ষা খাতে আপনি ভর্তুকি দিতে পারেন না। আজকে বড় বড় নেতারা আমরা দেখতে পাই যে সরকার দলীয় নেতা আমলারা আজকে বেগমপাড়া গড়ে তোলেন, বিদেশে টাকা পাচার হয় লক্ষ লক্ষ কোটি টাকা। আজকে খেলাপি ঋণের পরিমাণ হাজার হাজার কোটি টাকা। সেই টাকা একটি সামান্য অংশ শিক্ষা খাতে কি আজকে ভর্তুকি দেওয়া যেত না? নিশ্চয়ই দেওয়া যেত। এটা কি সদিচ্ছার মানে অভাব বলেই আমরা মনে করি, এবং সেই জায়গাটাকে সরকারকে ভাবতে হবে এবং এই জায়গাটা থেকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় খুবই মানে স্পষ্ট হওয়া দরকার যে আজকে দেখেন করোনাকালীন সময়ে আজকে ভ্যাকসিন এসছে, ভ্যাকসিন নিয়ে আমরা একটা তুলকালাম কাণ্ড দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু বলা হচ্ছে যে কারা আগে ভ্যাকসিন পাবে, কারা পাবে না, সম্মুখ সারির যোদ্ধারা পাবে। অবশ্যই সম্মুখ সারির যোদ্ধাদের আজকে ভ্যাকসিন তারাই আগে পাওয়া উচিত, যারা স্বাস্থ্য খাতের কর্মী, যারা পুলিশ প্রশাসনের। একই সাথে কিন্তু সম্মুখ সারির যোদ্ধা বলতে আমরা যারাই করোনাকালীন সময় আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখলো, সেই শ্রমজীবী মানুষও কিন্তু সম্মুখ সারির যোদ্ধা বলেই আমরা মনে করি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাই মনে করি যে শ্রমজীবী মানুষও কিন্তু সম্মুখ সারিরই যোদ্ধা। শুধু ওই সরকারি আমলা, মন্ত্রী, এমপিরা কিন্তু সম্মুখ সারির যোদ্ধা না। আজকে আমার গার্মেন্টস শ্রমিক সেলাই করে আমার অর্থনীতিকে টিকিয়ে রাখলো, সে কি করে সম্মুখ সারির যোদ্ধা না হয় আমরা এটা বুঝতে পারি না। আজকে তো সবচেয়ে আগে অর্থনীতিকে যারা টিকিয়ে রাখলো তাদেরকে ভ্যাকসিন দেওয়া উচিত ছিল। আজকে সেই শ্রমজীবী মানুষদের জন্য কবে ভ্যাকসিন দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কিনা, সেটা আমরা মানে বুঝতে পারছি না, সেটা আমাদের সামনে পরিষ্কার করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমলা, মন্ত্রী, এমপি এদেরকে নিয়ে মাতামাতি শুরু হচ্ছে। আমার মনে হয় আবার অনেকে ভয় পাচ্ছে ভ্যাকসিন দিতে। তো সেই বিষয়টা পরিষ্কার হতে হবে যে সম্মুখ সারির যোদ্ধা। আপনার চাওয়াটা কি? আপনার ছাত্রদের জন্য আপনার চাওয়াটা কি? দেখুন, আমরা বলছি যে প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, প্রত্যেকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। সেখানে অবশ্যই ছাত্রদেরও ভ্যাকসিনের আওতায় আনতে হবে। কিন্তু যেহেতু এবার কম মানে যত সংখ্যক নাগরিক আছে সেই সংখ্যক ডোজ ভ্যাকসিন এখনো আসেনি, সেক্ষেত্রে যারা আগে প্রাপ্য তাদেরকেই দিতে হবে। আমরা তো বলি প্রত্যেককেই দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ছাত্রদেরকেও ভ্যাকসিন দিতে হবে, কারণ আপনি একটি শিক্ষার্থীকে যখন আসবে, আমি বলছিলাম মানে নির্দিষ্ট করে যখন আসবে আপনি বলছেন তখনই ছাত্রদেরকে দেওয়া হোক অগ্রাধিকার ভিত্তিতে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে। তো সেই অর্থায়নটা কে করবে? আপনারা কি বলছেন যে অর্থায়নটা ছাত্ররা তাদের অভিভাবকরা করবে, নাকি আপনার অধিকারগত জায়গা থেকে? প্রশ্নই আসে না। সেই ছাত্রদের তো ছাত্র শিক্ষকদের যে ভ্যাকসিনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমার শিক্ষার দায়িত্ব যেমন রাষ্ট্রকে নিতে হবে, আমার স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা তো বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে আজকে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, প্রয়োজনে আপৎকালীন সময় আউটসোর্সিং এর মাধ্যমে হলেও ডাক্তার নিয়োগ দিয়ে হলগুলোতে আজকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। আজকে প্রতিটা শিক্ষার্থীর ভ্যাকসিনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এক্ষেত্রে যদি আমরা আবার প্রাইভেট পাবলিকের মতো দেখি যে এখানে একটা নির্দিষ্ট কোম্পানি আজকে 2,000-3,000 টাকায় ভ্যাকসিন বিক্রি করে, তাহলে তো যার অভিভাবকের সামর্থ্য আছে সে ভ্যাকসিন দিতে পারবে, আর যার সামর্থ্য নাই সে ভ্যাকসিন দিতে পারবে না। অবশ্যই আমরা এটা চাই না। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থীর ভ্যাকসিনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং রাষ্ট্রীয় ভাবেই সেটি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ভ্যাকসিন বিক্রি হওয়ার বিষয় আছে বলে আমি মনে করি না। এ ব্যাপারে আমরা আবার ফিরে আসব আপনার সঙ্গে। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি আমাদের আরেকজন অতিথি ফয়জুল মেহেদী। মেহেদী, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, ছাত্রনেতা ফয়জুল মেহেদী। ফয়জুল মেহেদী, আমি আপনাকে আহ, যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংগঠনগত ভাবেই একটি অবস্থানে আমরা, মানে সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা দেখে এসেছি বাংলাদেশের প্রত্যেকটি প্রগতিশীল আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে তারা বাংলাদেশকে একটি পরিবর্তনের যে রূপরেখা সেটা দাঁড় করিয়ে দিয়েছে। হয়তো চূড়ান্ত বিজয় কখনো কখনো এসছে, কখনো আসেনি, সেটা অন্য ব্যাপার। তো আজকে যে যুদ্ধ চলছে আমাদের দেশে সেটা হচ্ছে করোনা যুদ্ধ। সেই করোনাকালীন সময়ে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আপনাদের যে চাওয়া সেটা হচ্ছে যে এই যে করোনা শেষে যে যখন শ্রেণীকক্ষগুলো খুলবে সেখানে স্বাস্থ্য বিধি মেনে চলা, তাদের স্বাস্থ্য সচেতন থাকা, তারপরে তাদের যে ক্ষতিটা হয়ে গেল, একটা জীবনের মূল্যবান একটি সময় তাদের চলে গেল পাঠদানের থেকে বিরত থেকে, সেই জায়গা থেকে যে শর্ট কোর্স করা হবে সেই শর্ট কোর্সের যে বিষয়গুলো থাকবে সব মিলিয়ে আজকের শিক্ষাকে একটি যুগ উপযোগী জায়গায়, একটি বিকশিত জায়গায় নিয়ে যেতে গেলে সরকারের প্রতি আপনাদের কি কি মেসেজ আছে বলে আপনারা মনে করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে? ধন্যবাদ। আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমাদের আজকের এই যে আড্ডা, এই আড্ডায় নিমন্ত্রণ দেওয়ার জন্য। দেখেন, আমরা আপনার কথা থেকে বলছি যে যখনই যে কোনো আন্দোলন বা যে কোনো কর্মসূচি নিয়ে আমরা সর্বপ্রথমে চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলন করার জন্য, এবং কি এই রাষ্ট্র ব্যবস্থাকে তাকে এক প্রকারের চাপ প্রয়োগ করা বা সৃষ্টি করা যে সে যাতে সঠিক পথে চলে আর কি। সঠিক পথে এই শব্দটা কেন চয়ন করছি, কারণ সে তো দিন শেষে একজন পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই জন্য আমরা দেখলাম যে করোনাকালীন সময়ে শুরুর সময়ের দিকটাতেই যখন হ্যান্ড স্যানিটাইজার বা বিভিন্ন জায়গাটাতে যখন একে একে বিভিন্ন বড় বড় কোম্পানি যখন তারা সিন্ডিকেট করছে, তখন রাষ্ট্রকে দেখলাম সেই জায়গাটা থেকে উদাসীন থাকতে। তখন আমরা হ্যান্ড স্যানিটাইজার প্রকল্প বা ওই সমস্ত কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রকে একটি চাপ প্রয়োগ করার যে কর্মসূচিটা আমরা নিই আর কি। তা আমাদের বর্তমান সময়ে এবং কি সেই সময়টাতে থেকে আমাদের একটা দাবি ছিল, আমরা যখন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমাদের ব্ল্যাকবোর্ড আর চক হোক বা হোয়াইট বোর্ড হোক আর বা মার্কার হোক, সেই ব্যবস্থা করে কিন্তু আমার যে শিক্ষা প্রতিষ্ঠান। তো আজকে যদি আমার ডিজিটালাইজেশনের মাধ্যমে ঘরে বসে এইভাবে যদি অনলাইনে শিক্ষা দিতে হয়, তাহলেও যে আমার যে হ্যান্ডসেট বা যে ডিভাইসটির দরকার সেই ডিভাইসটিও ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠান সে রাষ্ট্রের মাধ্যমে এই জিনিসটা এক্সিকিউশন করবে, এই ছিল আমাদের দাবি। কি আজকে যখন হলো এই একে একে বিলম্ব করা হচ্ছে, যেমন আমরা হয়তো শুনছিলাম 4 তারিখে খুলবে, আজকে দেখলাম আবার 14 তারিখ পর্যন্ত সেই ছুটি এক্সপ্যান্ড করা হলো আর কি। এবং আজকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এটা আমাদের একটা দাবি ছিল। আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ে আমাদের কেন্দ্রীয় সংসদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে আমরা মুভমেন্ট করছি। আমরা আলটিমেটলি আপনি যে প্রশ্নটা করলেন যে সরকারের প্রতি আমাদের যে মেসেজ বা চাওয়া পাওয়া যেটা আছে, সেটাই আমরা আমাদের যেই বর্তমান সময়ে যে 8 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমেই আমরা প্রদান করছি আর কি সরকারকে। আমরা বলেছি যে ডিসি সাহেব বা আমাদের ডিসি স্যার, এই জায়গাটাতেও তো আজকে সমস্যা তৈরি হচ্ছে। কোনো বিসি আজকে দেখা যাচ্ছে যে তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত না, তারা আলটিমেটলি আজকে সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি পদটি হয়ে গেছে একটি রাজনৈতিক পদের মতো আর কি। ভিসির দায়িত্ব হয়ে গেছে রাজনৈতিক পদের মতো অবস্থা আর কি। যদি আজকে সেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু থাকতো, তাহলে হয়তোবা আজকে আমাদের শিক্ষাঙ্গনের পরিবেশ আরো ভিন্ন রকম হতে পারতো আর কি। তো উনি দেখলাম যে একটা দিন যে হল খোলা নিয়ে, পরীক্ষা নেওয়া নিয়ে বেশ কিছু কথাবার্তা বললেন, যেগুলো নিয়ে পরবর্তীতে বর্তমান সময়ে ফেসবুকে নানা মিম বা অনেক কিছু হয় আর কি। তো সেই জায়গাটাতে আমরা বলতে চাই যে আবাসিক হলগুলো না খোলা, মানে খুলতে হবে, তারপরে পরীক্ষাগুলো নিতে হবে আর কি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। কারণ আমরা আবার দেখি যে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অনেক অছাত্র বা অনেকের শিক্ষা বয়স অতিক্রম হয়ে গেছে, তারপরে তারা হলে আছে, এরকম নানাভাবে জর্জরিত থাকে। কিন্তু আমরা বলছি এইবার এই পর্যায়ে এসে যখন হলটা দ্রুত সময় খোলা, এবং কি এই যে অশিক্ষার্থী বা অছাত্র বা সন্ত্রাসী যারা আছে তাদেরকে বাদ দিয়ে তারা যাতে কোনোভাবে হলে আর না উঠতে পারে, সেই ব্যবস্থা নিয়ে ক্যাম্পাসে যে ছাত্ররা আছে তাদেরকে দিয়ে যাতে হলটা আবার খোলা হয় এবং কি পরীক্ষাটা যাতে নিশ্চিত করা হয়, সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য।
ঠিক আছে, এবং কি করোনাকালীন সময়ে যেই মানে আমরা দেখেছি প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান নামে বেনামে অ্যাসাইনমেন্টের নামে প্রচুর পরিমাণে তারা ফি আদায় করেছে। এই সমস্ত মানে ফি যারা আদায় করেছে তাদের বিরুদ্ধে নামে মানে অ্যাসাইনমেন্টের নামে বা নানা কিছু নামে আমরা দেখছি আদায় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে যখন আমার রাষ্ট্রে দুর্দিনের অবস্থা আমরা যখন দেখতে পারতেছি যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তার সার্টিফিকেট হলো তার বাড়িওয়ালা বাসা থেকে ফেলে দিল তার জিনিসপত্রের সাথে, এরকম যখন অবস্থা সেই জায়গাটাতে যখন দেখলাম এই সকল শিক্ষা প্রতিষ্ঠান যারা আরো বেশি পরিমাণে মানবিক হওয়ার কথা ছিল তারা মানবিক না হয়ে তারা আরো প্রচুর পরিমাণে ফি আদায় করা শুরু করলো। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা বলে সমাজ ব্যবস্থা বলে সবকিছুর জন্য একটা বিশাল বড় লজ্জার মানে একটা উদাহরণ আর কি। এর বেশি বড় লজ্জার আর কিছু হতে পারে না। তো যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কি শিক্ষা প্রতিষ্ঠানে যত ফি ছিল এগুলো মওকুফ করতে হবে। এখন ওই জায়গায় এই যে শিক্ষক যারা আছে তাদের এই যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা তাদের যে ব্যবস্থা এটা সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। কারণ আমরা রাষ্ট্রকে যে পরিমাণে ভ্যাট বা ট্যাক্স আমরা যে পরিমাণে প্রদান করি, আমার বাবা আমার চাচা আমার কাকা আমার মা ওনারা যেই পরিমাণে ট্যাক্স প্রদান করে একজন রিস্কওয়ালা থেকে শুরু করে সুউচ্চ শ্রেণীর যারা আছে তারা না আইনের নানা ফাঁক ফোকরে হয়তো বা ট্যাক্সটা কিছুটা কমিয়ে আনে, কিন্তু একদম নিম্ন শ্রেণী বা একদম এই জায়গাটাতে যারা আছে তারা তো প্রত্যেকটা জিনিস কিনতে কিনতেই তো ট্যাক্স প্রদান করে। তো এই যে তারা যে ট্যাক্সের টাকা দিয়ে আজকে যে চলছে, তাই তাদের যে সকল দায়িত্ব এই রাষ্ট্রেরই নিতে হবে, রাষ্ট্রের নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এবং কি খুব তাড়াতাড়ি যে বিশেষজ্ঞ, এখন বিশেষজ্ঞ কে হতে পারে না, আমাদের গতকালকে একটা মত বিনিময় সভা ছিল, ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা মত বিনিময় সভা, সেই মত বিনিময় সভায় একটা বক্তব্য উঠে আসছে আর কি। সেই বক্তব্যটা আমি বলছি যে ওই শিক্ষা ভবনে বা শিক্ষা মন্ত্রণালয়ে বসা যারা তাদের একটা অংশ থাকতে পারে, কিন্তু যে সমস্ত শিক্ষকরা একদম সরাসরি পর্যায়ে, সেটা হতে পারে একদম গ্রাম অঞ্চলের শিক্ষকদের থেকে একজন প্রতিনিধি থাকতে পারে, একজন মানে যারা সরাসরি শিক্ষার সঙ্গে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও জড়িত আছে, এরকম নানা জায়গা থেকে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে নাকি যারা সরাসরি ইমপ্লিমেন্ট করবে তাদেরকে নিয়ে অতি দ্রুত একটি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে করা যায় তার একটা রোড ম্যাপ তৈরি করা। কারণ আমরা জানি আমাদের দেশে একটা খুব প্রচলিত অবস্থা আছে আর কি, কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া বা কোনো প্রকার রোড প্ল্যান ছাড়া ধাপ করে লাগা কোনো কিছু এক্সিকিউশন করা, যা শিকার বা যে আজকে 7 কলেজ ধরি বা যে জায়গাটাতে ধরি আমরা দেখেছি, আমরা শিকারও হয়েছে আর কি, যে এক রাতের নোটিশে এক রাতের বক্তব্যে একটা জিনিস পরিবর্তন হয়ে যায়, একটা জিনিস হয়ে যায়, এটা আমরা অতীতে দেখেছি। এই জিনিসটা যাতে তার পুনরাবৃত্তি না হয়, একদম সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু একটি রুট ম্যাপ দিয়ে এবং কি সেই ক্ষেত্রে সকল ছাত্র সংগঠন সহ সব জায়গা থেকে এই আলোচনার মাধ্যমে একটি রুট প্ল্যান নিয়ে অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে। কারণ মানে ইতিমধ্যে আমরা সবাই বলি আর কি যে শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর চলে গেছে, মানে একটা বছর চলে যাওয়া মানে কিন্তু একটা শিক্ষার্থীর অনেক কিছু, এই জায়গাটা যাতে আর তা পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো, পাশাপাশি একটি শিক্ষা জট তৈরি হলো, মানে এখন যে শিক্ষা জটটা তৈরি হলো সেটা শর্ট কোর্স বা বিভিন্ন ভাবে যেটা করতে চাইছে, সেটা কি ছাত্রদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি তারা গবেষণা করে একটি সিদ্ধান্ত নিলে সেটা অবশ্যই? কারণ আমরা দেখেছি, কারণ এই যে এখন তো বলছে শর্ট কোর্স, আমি তো কবি নজরুল কলেজের শিক্ষার্থী, আমি তো এর আগে দেখেছি যে আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হলো যে 1 বছরের পরীক্ষা 3 মাসের মাথায় বা 4 মাসের মাথায়, এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম একটা আন্দোলন হয় পরীক্ষা পিছানোর আন্দোলন। এর আগে মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনো পরীক্ষা পিছানোর দাবিতে আন্দোলন হয় না আর কি। তো এই যে অপরিকল্পিত ভাবে যে মানে ধূপধাপ বলে একদম শব্দগুলো চয়ন করছি, যে এইভাবে যদি পরিকল্পনাগুলো নেওয়া হয় তা হবে আরো মারাত্মক ভয়াবহ এবং কি একটি বিশাল বিপর্যয় হবে আর কি। যে মানে এটা জিনিসটা অনেকটা হয়ে যেতে পারে লটারির মতো, ঠিক আছে, যে যার ভাগ্যে আছে বা যারই আছে, এখন তার ভাগ্যও না, ভাগ্য বলতে গেলে ওনারা সবকিছু মিলিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমি সর্বশেষ একটি কথা যেটা জানতে চাই সেটা হলো বাংলাদেশের বাম ছাত্র সংগঠনগুলো, আপনারা আজকে যারা 3টে সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো আপনারা একই সুরে ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের যে পরবর্তী কর্ম পরিকল্পনা যে আপনাদের প্রত্যাশা সরকারের, সেই জায়গাটাই আপনারা একমত পোষণ করছেন। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো যে সব বাম ছাত্র সংগঠনগুলো
একত্রিত হয়ে সরকারকে বাধ্য করবার জন্য কোনো ছাত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি কিনা, এ ব্যাপারে আপনি আপনার সংগঠন কি ভাবছে? হ্যাঁ, আমরা সর্বসময় আমাদের ছাত্র ইউনিয়নের একটা সর্বসময় একটা প্ল্যান থেকে যে এই আন্দোলন সফলের স্বার্থে বৃহত্তর ঐক্য, এবং কি আপনারা সেই ক্ষেত্রে দেখবেন যে প্রগতিশীল ছাত্র জোট বা সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য, এই সমস্ত যত ছাত্র আন্দোলন তৈরি করার যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলাতে তৈরি করার জন্য বা এগুলা যাতে সুসংগঠিত ভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই জন্য ছাত্র ইউনিয়ন সবসময় তার জায়গা থেকে সোচ্চার থাকে আর কি, যাতে এই সমস্ত আন্দোলনের মাধ্যমে, কারণ আমরা যখন সবাই ঐক্যের সাথে একটি ডাক দিতে পারবো, আন্দোলনের ডাক দিতে পারবো, তখনই আমরা একটি চূড়ান্ত সফল বা চূড়ান্ত বিজয় আমরা ছিনিয়ে আনতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এমনকি জেলা পর্যায়ে বা বিভিন্ন অঞ্চল থেকে সব সময় এই জায়গাটাতে আমরা এগিয়ে থাকার চেষ্টা করি, যাতে আমরা সবাই মিলে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা এই যেই পুঁজিবাদী বা ফ্যাসিবাদী যেই সাম্রাজ্য, যে সরকার, তাকে বাধ্য করতে পারি সে যাতে রাষ্ট্রের আপাতত করোনাকে জনগণের। অতিক্রম করতে পারি। নিশ্চয়ই, ধন্যবাদ। হ্যাঁ, তা তো সাথে অবশ্যই। থাকবেন, ধন্যবাদ। সাথে থাকবেন। আমি জানতে চাইছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের, ঠিক আছে তো? শুনতে পাচ্ছেন? দিলীপ রায়, আপনি আহ, বিপ্লবী ছাত্রমৈত্রী, সে ব্যাপারে আমি আবারও বলি যে প্রত্যেকটি ছাত্রকে একটি শিক্ষা বান্ধব জায়গায় নিয়ে যেতে গেলে যে এখন যে শিক্ষা জট তৈরি হয়েছে, বা শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন বলে মনে করেন, সেই সুযোগ সুবিধাকে এবং একটি সুন্দর শিক্ষা পরিবেশকে রূপান্তরিত করতে গেলে সরকারের প্রতি যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে অর্জন করবার জন্য যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে সুসংগঠিত ভাবে সরকারের প্রতি যে আবেদন করার যে কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে কি বাংলাদেশের সকল, বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলো কি আপনারা একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে এক সুরে আমাদের সাধারণ হাগরের সন্তানদের জন্য কথা বলার জন্য আপনার সংগঠন কি ভাবছে? আমরা সবসময় যেটা মনে করি আর কি, যে মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি হতে পারে। যে মিনিমাম পয়েন্টটা কি, এখন যদি আমরা দেখি, আমরা যদি একটা সুসংগত শিক্ষা ব্যবস্থা চাই এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা যাতে সব মানুষই সেই শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারে, তো সেটার জন্য তাহলে আমাদের প্রথমত যেটা বিবেচনা করা দরকার একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। তো আমরা দেখবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে স্বৈরতান্ত্রিক প্রশাসনিক এক ধরনের স্বৈরতন্ত্র আছে, তার সাথে আবার আপনার শিক্ষা ব্যবস্থা কতখানি গণতান্ত্রিক হবে তার সাথে সম্পর্ক কিন্তু রাষ্ট্রটা কতখানি গণতান্ত্রিক আর কি। আমরা যদি উভয় দিকেই দেখি, একটি রাষ্ট্রকে আপনার যদি নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত করতে হয়, তাহলে তার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং তার ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা লাগে। সেই জায়গা থেকে আমরা দেখবো দীর্ঘদিন ধরে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, তারই বদলতে আজকে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার ভেতর আছি আর কি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি মিনিমাম পয়েন্টটা এটা হতে পারে যে আপনার শিক্ষালয়গুলোতে যে এক ধরনের প্রশাসনিক স্বৈরতন্ত্র তৈরি হয়েছে এবং তাদের যে প্রভু মানে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, সেখানেও যে এক ধরনের ফ্যাসিলিটি ব্যবস্থা কায়েম আছে, এই পয়েন্টে আমরা অবশ্যই সবসময় মনে করি যে সকলকে সাথে নিয়ে এক ধরনের গণতান্ত্রিক আন্দোলন করা যেতে পারে এবং এই আন্দোলনে সবসময় আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি সেই আন্দোলন হওয়া দরকার, কারণ যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করতে চাই, তাহলে আমাদেরকে তার সাথে সমাজ পরিবর্তনের লড়াই এবং একটা গণতান্ত্রিক লড়াইয়ের দরকার, এবং রাষ্ট্র এবং শিক্ষালয় গণতান্ত্রিক লড়াই অবিচ্ছেদ্যভাবে একসাথেই সংযুক্ত থাকে। আমরা মনে করি যে সেই ব্যাপারে আমরা একসাথে হতে পারি এবং আমরা লড়াই সংগ্রাম করতে পারি এবং লড়াই সংগ্রামের জন্যই আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এরকম একটি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের স্বপ্ন দেখি। আমি এই মুহূর্তে জানতে চাই অতুলন দাস আলো, আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই। সেটা হচ্ছে যে আজকে যে সংকট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা ব্যবস্থায়, বা আজকে করোনাকে অতিক্রম করতে গিয়ে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। দুঃখের বিষয় হলো আপনাদের সবার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে যে শিক্ষাকে একটি অলাভজনক সাবজেক্ট হিসাব করে সেখানকার বরাদ্দ কোনো মতেই করা হয়নি এবং শিক্ষক এবং ছাত্রদেরকে
সেইভাবে মানে যেটা সাবসিডি বলা যায় বা অনুপ্রেরণা বলা যায় বা তার দায়িত্ব নেওয়া বলা যায়, সেই জায়গা থেকে সরকার আমাদেরকে সেইভাবে নেয়নি। তো সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্র মৈত্রী সংগঠনগতভাবে বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি কি আশা রাখে, যে সামনে এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি আপনার কি আবেদন? ধন্যবাদ। দেখুন, আমরা এখানে যারা আজকে যুক্ত আছি সেখানে বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট যে সকল দাবি দেওয়া আছে সে সকল দাবিতে আমাদের বক্তব্য কিন্তু একই রকম থাকে। সেক্ষেত্রে হয়তো 19.5 আর 20 হতে পারে, 19-20 কখনো হয় না। আমরা একই রকম বক্তব্য দিই। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে সকল ঘটনা ঘটে গেল কিংবা করোনাকালীন সময়েও আমাদের মধ্যে কিন্তু এই আমাদের যে প্রগতিশীল ছাত্র সংগঠন তাদের আমরা মোটামুটি একইভাবে কথা বলেছি। এখন এখানে একটি বিষয় মানে খুবই এখানে মনে হয় যে কারোরই কোনো দ্বিমত থাকার কথা নয়, যে এই সকল দাবি আদায় করতে গেলে আসলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলেই সেটি আরো বেশি ফলপ্রসূ হয় এবং দাবি আদায়ের সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমরা সকল ছাত্র সংগঠনের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে ছাত্রমোর্চা সবসময় চিন্তা মানে সবসময় মনে করে যে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যের প্রয়োজন আছে এবং সেই ঐক্যটি হতে হবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে। আমরা অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আমার ব্যক্তিগত আলাপচারিতায় আমরা সবসময় এই সকল বিষয়ে একমত হই বা একটা জায়গায় পৌঁছালেও কর্মসূচিগত ভাবে হয়তো আমরা এক প্ল্যাটফর্মে না দাঁড়ালেও কিন্তু আমরা পাশাপাশি আন্দোলনগুলো করে যাচ্ছি। এখন সেক্ষেত্রে আমার সংগঠনের পক্ষ থেকে তো আমার আশাবাদ থাকবেই বা আহ্বান অবশ্যই থাকবে যে ঐক্যবদ্ধ অন্ততম ন্যূনতম ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ যদি আন্দোলনটা করতে পারি, অন্তত ইস্যু ভিত্তিক আন্দোলনগুলো যদি আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণেও অনেকটা সহায়ক ভূমিকা পালন করবেই বলেই আমি বিশ্বাস করি। আপনি সাম্প্রতিক সময়ে দেখবেন যে আমরা একটি জোটে আছি, সেটি হচ্ছে সেই জোটের মধ্যে থেকেও আমরা কিন্তু আরেকটি ছাত্র সংগঠন, আপনারা বলতে মানে আপনার ছাত্র সংগঠন নাকি একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, ছাত্র সংগঠন, অবশ্যই ছাত্র সংগঠন। আমরা যে ছাত্র সংগ্রাম পরিষদে আছি কিন্তু তার বাইরে এসেও কিন্তু আমরা ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত আরেকটি ছাত্র সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত যে সকল ছাত্র সংগঠন আছে সবাইকেই আমরা আহ্বান জানিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু একটি ছাত্র সংগঠনের সাথে আমরা সাম্প্রতিক সময় গত 2 দিন আগে আমরা একটি ঐক্যবদ্ধ কর্মসূচিও পালন করেছি। তাই আমরা ঐক্যের মানে এগুলো হচ্ছে একটি উদাহরণ দিলাম, আমরা ঐক্যের জন্য সবসময় মানে প্রস্তুত এবং আমরা চাই যে ন্যূনতম ইস্যুতেও ঐক্যবদ্ধ হতে। সেক্ষেত্রে সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতি আমার আহ্বান থাকবে যে ন্যূনতম ইস্যুতেও যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সেটা বৃহত্তর আন্দোলন এবং ছাত্র সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমি মনে করি। হ্যাঁ, ধন্যবাদ অতুলন দাস আলো। আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন অনিন্দ আরিফ, ধন্যবাদ আপনাকে। আমি জনাব সোহাগ অতনু, আপনি শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মী। তো এরকম একটি অবস্থার মধ্য দিয়ে যখন আমরা চলছিলাম তখন আপনার গবেষণায় বা আপনার জীবনের যে লড়াই সংগ্রাম বা পড়াশোনা দেখা গবেষণা সেই জায়গা থেকে আজকে যে বাংলাদেশের যে বাম 3টি ছাত্র সংগঠনের যারা কর্ণধারেরা আমাদের সাথে সময় দিয়েছেন তাদের প্রতি আপনার কি প্রত্যাশা? ইন্ডিভিজুয়ালি এই তিনজন আমাদের সাথে শুধু যুক্ত হয়েছেন তা না, বাংলাদেশের সকল বাম ছাত্র সংগঠন যারা আছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আবার বলছি যে আজকে শুধু যে 3টি ছাত্র সংগঠনের কর্ণধারেরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন শুধু তা নয়, বাংলাদেশের সকল বাম ছাত্র সংগঠনের
নেতৃত্বের প্রতি আপনার এই মুহূর্ত থেকে আজকে যে অবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে, আজকে যে অবস্থার মধ্যে শিক্ষার্থী আছে, আজকের যে অবস্থায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকের যে অবস্থায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছে, সেই জায়গা থেকে একটি জনগণতান্ত্রিক জায়গায় সাধারণ মানুষের সন্তানদের একটি শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করার জায়গায় নিয়ে যেতে গেলে আপনি এই সকল ছাত্র সংগঠনের প্রতি আপনার কি আবেদন আছে? ধন্যবাদ। প্রথমে আমি একটু বলে নিই যে সরকারের যে ওই করোনাকালীন সময়ে পুরো সময়টা জুড়ে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে স্কুল বন্ধ করে দেওয়া, বিশ্বের অন্যান্য দেশ যেটা নেয়নি। আসলে এই ধরনের সরকার তো এরা জানে, জনগণের পালস বোঝে, জনগণের চরিত্র বোঝে। আমিও নিজেও জনগণ, আমি জনগণের জায়গায় দাঁড়িয়েই বলছি যে স্বাস্থ্যবিধি মেনে চলবার প্রবণতা আমাদের থাকবে না, এটা সরকার আগে থেকেই জানে। কারণ আমাদের দেশের মানুষরা যদি সচেতন হতো তাহলে এই ধরনের সরকার ব্যবস্থা কখনোই টিকে থাকতে পারতো না। তার মানে সরকার এটা জানে যে এরা মানবে না, এটা হবে না। এটা হচ্ছে আমার মনে হয় সরকারের জায়গা থেকে সরকার এটা ঠিকই করেছে, জানে যে আমরা অসচেতন, না হলে তারা ক্ষমতায় কিভাবে টিকে থাকলো বা থাকে এখনো, এই যে স্বাধীনতার পর থেকে এখনো অবধি আছে, আমরা সচেতন নই বলে। তো সেই জায়গা থেকে এই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের কাছে আমার দাবি, তাদের যে কর্মসূচির মধ্যে প্রথম হচ্ছে যে এই জনগণের কাছে পৌঁছতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে এবং জনগণের চেতনাগত পরিবর্তন ছাড়া সম্ভব না। আর শিক্ষার যেই বাণিজ্যিকীকরণ, এইটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলি, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়নি, কিন্তু ধ্বংস করা হয়েছে। সরকারি হাসপাতালে গিয়ে কোন রকম চিকিৎসা সেবা পাওয়া যায় না, এটা আমরা জানি। আপনার ঢুকতে গেলেই নাকে কাপড় দিয়ে সরকারি হাসপাতালে ঢুকতে হয়, কারণ ওরকম ব্যবস্থা না হলে আপনি কিভাবে বেসরকারি হাসপাতালে যাবেন। ঠিক সেই রকমই যে শিক্ষার বাণিজ্যিকীকরণের জন্য এরকমই একটা কাজ চলছে। শিক্ষকদের এই দৈনদশা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যে সরকারি স্কুলগুলোতে, স্কুল কলেজগুলোতে শিক্ষকদের যে মানে অপেশাদারি, মানে শিক্ষক সুলভ না, মানে চাকরি করা সেই আচরণ, এই সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আজকে যে অবস্থা, সেটাকে শিক্ষার বাণিজ্যিকীকরণেরই একটা কৌশল। এটা ধারাবাহিকভাবে ওই জায়গায় তো সেই জায়গা থেকে আপনাকে লড়াই সংগ্রামটা ওই জায়গায় আনতে হবে যে শিক্ষা কোনো বাণিজ্য না, শিক্ষা আমার অধিকার। যেই আন্দোলনটা আপনারা করছেন, একেবারে আপনাদের সংগঠনগুলো বলতে গেলে সূচনা লগ্ন থেকে যে সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যেই মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গাটায় আপনাদের কাজ করতে হবে। পাশাপাশি একটা কাজ করতে হবে স্বাধীনতা। আমার খুব লজ্জা লাগে, আমি দুঃখিত যে হয়তো আপনাদের সঙ্গে বর্তমান সরকারেরও কারো সাথে একটু সম্পর্ক আছে, তো সেই জায়গা থেকে খুব লজ্জার ব্যাপার যে স্বাধীনতার পক্ষের শক্তি 15 বছর ধরে ক্ষমতায়, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি এটা এই কারণেই বলছি আপনাদের সঙ্গে যে যেহেতু ছাত্র সমাজই আসলে মেহনতি জনতার সাথে একাত্ম হও, এইটা একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের স্লোগান আছে, যেহেতু তার মানে শুধু ছাত্র নই আমরা, ছাত্রের পাশাপাশি সার্বিক রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ সবার প্রতি এই ছাত্র সংগঠনগুলোর কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য রয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমার লজ্জা করে যে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা কিভাবে ভুলুণ্ঠিত করেছে। আজকের বাংলাদেশ, আমরা কখনোই এই মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননা, আমি যদি বলি জাতির জনকের প্রতিও এটা অবমাননা করেছে এই সরকারই। আজকে যেই সাম্প্রদায়িকীকরণ, যেই সংবিধানের প্রতি যে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে যেই প্রহসন, সবকিছু মিলিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে জঘন্য জায়গায় চলে গেছে। এই জায়গা থেকে রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গড়ার ক্ষেত্রে আপনাদের অবদান রাখতে হবে। সেখানে মানুষকে সচেতন করতে হবে। সাধারণ মানুষের অবস্থা আপনারা ভালোই জানেন। ফেসবুকে একটা অসাম্প্রদায়িক পোস্ট দিলে আপনি তার নিচে কমেন্ট শুনলে বুঝতে পারবেন সাধারণ মানুষের চেতনাগত জায়গাও কোথায় চলে গেছে। যে মরু সংস্কৃতির যে আগ্রাসন, সে আগ্রাসনের বিপরীতে আপনাদের বিভিন্ন কর্মসূচি নিতে হবে আমার মনে হয় সেই জায়গাটা। আরেকটা ব্যাপার যে দেশের অর্থনীতি, আমাদের দেশের এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ভাবছি না, এবং এই জায়গাটা আপনাদেরকেই নজর দিতে হবে। কারণ সবকিছু তো আপনারাই করেন, ওই যে ডিম পাড়ে হাসে খাই বাগদাসে একটা কথা আছে,
সমগ্র লড়াই সংগ্রাম কোথায় কিভাবে কি করতে হবে সেগুলো তুলে ধরেন আপনারা, আর খেয়ে যায় হচ্ছে এরা। তো সেই জায়গা থেকে তারপরেও কিছু না কিছু তো আপনাদের আন্দোলনের মানে লড়াই সংগ্রামের মাধ্যমেই তো কিছু না কিছু জায়গা থেকে আমরা অনেক কিছু থেকে দেশকে, দেশের মানুষকে অনেক জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে আমরা রক্ষা করতে পেরেছি অতীতে। আপনারাই তো এই যে গ্যাস পাচার, অনেক অনেক সফল আন্দোলন করে অনেক কিছু বাংলাদেশের অনেক কিছু বাঁচিয়ে দিয়েছেন আপনারা। তো সেই জায়গা থেকে অর্থনীতি আজকে দেখুন, যে যে ব্যাংক ডাকাতির কথা একজন বলছিলেন, আমার মনে হয় কি যেন বললো যে বেগম পাড়া টাড়া ওই যে কি কানাডাতে কি হচ্ছে। তো এই জায়গাটা ইয়ে স্বাধীনতার পর থেকে 74-75 যে জিডিপি ছিল সেবা খাতে 30%, সেটা কিন্তু প্রায় 60-এর কোঠায় চলে এসেছে এই জায়গায়। সেবা খাত কি? সেবা খাতে আমরা কি কাজ করি? আমাদের কৃষক ধান উৎপাদন করে, তারা কিন্তু উৎপাদনের সঙ্গে যুক্ত যে মানুষগুলো, তাদের অর্থনীতিতে তাদের ভূমিকাটা কোথায় চলে গেছে বাংলাদেশের? তার মানে কি সেই জায়গাটা একজন বলছিলেন যে প্রণোদনা কোথায় যায়? আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য যে ছাত্র সংগঠন, আপনাদেরকে খুব শক্ত হাতে এই লড়াইটা করতে হবে যে সেবা খাতে, ব্যাংকিং উৎপাদনের সাথে যুক্ত নেই, যে খাতের মাধ্যমে টাকা উপার্জিত হয় না, গ্রাম থেকে ফসল ফলিয়ে ঢাকায় আনি, সেই টাকা ঢাকা থেকে কানাডায় গিয়ে বিলাসবহুল জীবনযাপন করি, দামি দামি প্রসাধনী আমদানি করি। এই জায়গাটা থেকে ধীরে ধীরে এটা কিন্তু শুধু আমাদের জন্য না, সাধারণ মানুষ না, এটা আমার টোটাল মানে পুরো বাংলাদেশের অর্থনীতি এই অবস্থায় চলতে থাকলে আগামী 20 বছরের মধ্যে আমাদের দেশটা বিক্রি হয়ে যাবে। এই যে শ্রীলঙ্কা, আমি জানতে চাইছিলাম না প্রায় চীন ওদের যে পোর্ট, ঠিক এইভাবেই দেশ কিন্তু বিক্রি হয়ে যায়। আগে তো ওরকম নেই যে এখন সাম্রাজ্যবাদ বদলে গেছে, এখন অর্থনৈতিক ভাবে সাম্রাজ্যবাদ। তো এই জায়গাগুলোতে আপনাদের ছোট ছোট জায়গায় কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রযুক্তিগত মানে দিক থেকে আপনাদের প্রগতিশীল ছাত্র নেতা এবং কর্মীদেরকে আরেকটু এগিয়ে আসতে হবে। প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলো দেখেন, ওরা প্রযুক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, এটা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এবং মিডল ইস্ট থেকে আপনাদের কিন্তু কোনো সাপোর্ট নেই, ওদের বিপরীতে মিডল ইস্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আছে। ওদের যে বুস্টিং গুলো হয় ওদের সোশ্যাল মিডিয়া গুলো মালয়েশিয়া থেকে। আমি পরে আসছি আপনার কাছে, আমি পরে আসছি, আমি একটু পরে আসছি আপনার, এগুলো হচ্ছে। তো সেই জায়গায় আপনাদের এই জায়গাটা খুব বেশি সচেতন হতে হবে, আপনাদের প্রযুক্তির সাথে আরো বেশি যুক্ত হতে হবে, এবং সোশ্যাল মিডিয়া গুলোতে আপনাদের যে দাবি দাওয়া গুলো মানুষের কাছে পৌঁছতে হবে। এটাই মানে আমার ক্ষুদ্র জানা বোঝা থেকে। আর বলছিল আমার গবেষণা বলছিলেন আপনি, আমি গবেষক নয়, আমি একজন কর্মী। আমি ভালোবাসি দেশকে, পৃথিবীকে, মানুষকে, আর সব মানুষের ভালো হোক, এটাই পৃথিবীর ভালো হোক, আমি এটাই চাই। সেই জন্য একটু চিন্তা ভাবনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আমাদের অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে সময় দিয়েছেন অনিন্দ্য আরিফ, আমি দুঃখিত। জনাব অনিন্দ্য আরিফ, সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের সাথে যুক্ত আছেন 3টি ছাত্র সংগঠনের কর্ণধার এবং আপনারা যারা আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? এরকম একটি অবস্থা থেকে, হ্যালো হ্যালো অনিন্দ্য আরিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি বলছিলাম যে 3টি ছাত্র সংগঠনের কর্ণধারের আমাদের সঙ্গে আছেন, আপনারা দুজন আছেন আমাদের সাথে। তো তারা তাদের যে গবেষণা সেটা হচ্ছে যে এই করোনা পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, শিক্ষাকে উত্তরণ করার যা যা সমস্যা ইন্ডিকেট তারা একই ধরনের করেছে, এবং তাদের ঐক্যবদ্ধভাবে যদি প্রয়োজন হয় তারা এই সরকারকে বাধ্য করার জন্য আন্দোলন সংগ্রাম করতেও তারা মানে বদ্ধপরিকর। কারণ বাংলাদেশের সাধারণ জনগণের যে সন্তানদের যে শিক্ষা, সেই শিক্ষাকে আরো সুন্দর করে বিকশিত করবার জন্য এবং সাধারণ হাগরের সন্তানদের মেধা বিকাশের জন্য যা যা করার দরকার তারা করবে। তো আমি ছোট করে আপনার কাছে
জানতে চাইছিলাম যে আজকের বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর প্রতি আপনার কি আবেদন আজকের থেকে মানে পরিত্রাণ পেতে বা এখান থেকে উত্তরণ করতে? হ্যাঁ, সেটা হলো যে আজকে যে কোভিডের যে অভিজ্ঞতা, অর্থনৈতিক অভিজ্ঞতা, এর যে শিক্ষাগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা দীর্ঘস্থায়ী ক্ষতের মধ্যে দিয়ে অতিক্রম করছে, এবং সেই জায়গা থেকে কোভিড পরবর্তী যে ছাত্র আন্দোলন বা যে নতুন আঙ্গিকের রাজনৈতিক জায়গা, সেই জায়গা থেকে আমার কাছে ছাত্র সংগঠনগুলোর আবেদন যে এখন যে এই যে শিক্ষার বাণিজ্যিকরণ, বেসরকারি যে শিক্ষার অনিয়ম, দুর্নীতি এবং মানে আমলাতান্ত্রিক যে সূত্রিতা, সেই জায়গাগুলোর বাইরে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সার্বিক যে সমস্যাগুলো, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যে শাসক শ্রেণীর বিত্তায়নের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিযুক্ত করে যত দূর সম্ভব ঐক্যবদ্ধ ভাবে এবং ইস্যুভিত্তিক ঐক্যর মধ্য দিয়ে এবং বৃহত্তর ছাত্র আন্দোলন করা ছাড়া এই পথ থেকে পরিত্রাণ করার উপায় নেই। এবং সেই ছাত্র আন্দোলনের সাথে শ্রমিক, কৃষক, মানে ছাত্র কৃষক জনতা, অর্থাৎ সমগ্র পৃথিবীর মানুষ এবং এই দেশের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে এই ছাত্র আন্দোলনকে যুক্ত করতে হবে। এবং তার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে বিভেদকে যত বেশি পরিমাণ বিভেদকে এড়ানো যায় এবং বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে আর কি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এটাই আমার কাছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনার সুন্দর। হ্যাঁ, আমাদের সাথে যারা আছেন, আমি আলোকের প্রকাশকে সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, আলোকের প্রকাশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং বাংলাদেশের আজকের যে অবস্থার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, এই অবস্থা আরো খুব তাড়াতাড়ি আমরা এটাকে অতিক্রম করতে চাই। এবং বাংলাদেশের প্রত্যেকের জন্য আপনাদের আন্দোলনের ফলে যদি আমরা খুব দ্রুততার সাথে সকলে বিনামূল্যে কোভিড-19 টিকা পেয়ে যাই, আমরা সেই জন্য আহ্বান জানাবো ছাত্র সংগঠনের যারা আজকে কর্ণধার আছেন, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন বাংলাদেশকে একটি নব থেকে নবতর রূপদান করবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।